প্রেজেন্টেশন আমার ভালো লাগুক আর না লাগুক, যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হইছে, প্রেজেন্টেশন দিতেই হবে। প্রতি সেমিস্টারে। এটা ভালো লাগুক আর না লাগুক। যেমন আজকেও একটা কেস হইছে, শামস আমার সাথে শেয়ার করলো ইভেন্টের আগে। গতকালকে একজন রেজিস্ট্রেশন করতে পারে নাই। খুবই আগ্রহের সাথে ফোন করে অন রিকোয়েস্ট সে রেজিস্ট্রেশন কনফার্ম করছে যে আজকে প্রেজেন্টেশন দিবে। সকালে জ্বর চলে আসছে। সকালে কি হইছে? জ্বর চলে আসছে। অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রেজেন্টেশনের দিন ভয় লাগে না এরকম কয়জন আছে? ভয় লাগে না কার আছে? হাত তোলেন। প্রেজেন্টেশনের দিন আমার কোনো ভয় লাগে না। অনেস্টলি হাত তোলেন। উপরে আল্লাহ আছে। ভয় করিয়েন না। অনেস্টলি। এটা এরকম কিছু না। ওকে ফাইন। এই হাত তুলে নামানো। এখন বলেন, প্রেজেন্টেশন করার সময় কার বুকের মধ্যে কাঁপুনি আসে না? কার হাত পা কাঁপে না? এরকম ২-১ জন হাত তুলে। ওকে। এখন আরেকটা জিনিস জিজ্ঞাসা করি। প্রেজেন্টেশন করার সময় স্লাইড দেখে প্রেজেন্ট করেন না কয়জন আছেন? প্রেজেন্টেশন করার সময়। মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় আমরা কিছু না কিছু রেসপন্স পাচ্ছি। এইটা একটা আমরা যে পরিবর্তনটা চাচ্ছি, আমরা যে টার্গেটেড স্কিলের দিকে এগোতে চাচ্ছি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় যে এগিয়ে যাচ্ছে, বায়োটেক বায়োটেকনোলজি যে ফ্যাকাল্টি এটা যে এগিয়ে যাচ্ছে, এটার একটা সাইন হলো প্রত্যেকটা জায়গায় আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে। এখন এই যে আমি যে স্ক্যাটারলি আপনাদেরকে ৩-৪ টা কোয়ালিফিকেশন এর কথা বললাম, আমাকে যদি আমার টার্গেটের জায়গায় যাইতে হয়, আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে হয়, সবগুলো স্কিল একসাথে একটা কমন আমব্রেলা হয়ে আমার কাছে আসতে হবে। বুঝা গেল? সবগুলো স্কিল কম্প্রিহেন্সিভলি আমার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে ডেভেলপ করব এটা আমরা আজকের প্রোগ্রামে ডিসকাস করব। তাহলে কয়েকটা জিনিসের কথা আমরা বললাম, ওই জিনিসগুলো আমাদেরকে একটু এভয়েড করতে হবে, তাই না? তাহলে এটা তো জোর করে হয় না। কি বলেন? অভয়, ভয়, শ্রদ্ধা, ভালোবাসা জোর করে আসে? এটা ভিতর থেকে আসতে হয়। এটা ভিতর থেকে আনতে হবে। এটা জোর করেও হয় না, এটা অভিনয় করেও হয় না। এটা ভিতর থেকে আসতে হবে। তো ভিতর থেকে কিভাবে আসবে? ভিতর থেকে আমার নিজের মধ্যেই কোয়ালিটিটা ডেভেলপ করবে, এটা কোনো শর্টকাট ম্যাজিক না। এখানে এআই থেকেও হেল্প নেওয়ার কিছু নাই। যেমন কিছু অ্যাবস্ট্রাক্ট যখন আমি রিভিউ করতেছিলাম, দেখা গেছে যে এগুলা এআই এর সাপোর্ট নেওয়া করা হইছে। এমডেস আছে না? এমডেসটা ভুলে রিমুভ করা হয় নাই। এআই নিয়ে তো আমরা অ্যাবস্ট্রাক্ট রেডি করছি। কিন্তু এমডেস তো থেকে যায় এআই দিয়ে অনেক সময়। রোবোটিক তো এটা। স্কিল যেটা, মানুষের ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি, এটা এআই দিয়ে অনেক বেশি পাওয়ারফুল। এটা এআই থেকে অনেক বেশি পাওয়ারফুল। মানুষের চিন্তার শক্তি, থিংকিং ক্যাপাসিটি, এটা অনেক বেশি শক্তিশালী। ওই শক্তিশালী মানুষগুলাই মাস্টার প্রেজেন্টার, যাদের থিংকিং ক্যাপাসিটিটা বলা হচ্ছে। যারা ভালো চিন্তা করতে পারে। তারা নিজেদের যা বলতে চায় এই জিনিসটা গুছায়ে প্রেজেন্ট করতে পারে। আমি কত ভালো স্লাইড নিয়ে আসছি, এটা কিন্তু এটা প্রেজেন্টেশনের একটা পার্ট। আমার স্লাইড গুলো সুন্দর হবে। এটা প্রেজেন্টেশনের একটা প্লাস। কিন্তু এইটা প্রেজেন্টেশন না। প্রেজেন্টেশনটা হলো আমি যে বিষয়টা প্রেজেন্ট করতে আসছি, আমি যে বিষয়টা লেকচার দিচ্ছি, এটা কতটা গুছিয়ে এবং অডিয়েন্সকে বুঝায় বলতে পারব। এটা হচ্ছে প্রেজেন্টেশন। আমার প্রত্যেকটা স্লাইড থেকে অডিয়েন্স কি মেসেজটা নিচ্ছে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। তো যেহেতু আজকে আসলে সময় খুব কম, আমি কুয়েটি সেশনটা নিয়েছিলাম প্রায় ২.৫ ঘন্টা। আপনাদের এখানে খুব একটা সময় নাই। এজন্য আমি খুব বেশি ইলাবোরেশন এ যাচ্ছি না। ১ম এ আমাদের প্রেজেন্টেশনটা শুরু হয় কখন থেকে? প্রেজেন্টেশন কখন থেকে শুরু হয়? কে বলতে পারবেন? প্রেজেন্টেশন শুরু হয় ওকে, আমাদের একাডেমিক্যালি এটা শুরু হচ্ছে না। আচ্ছা, লেভেল 1 এর কারা আছেন বলেন দেখি এখানে? লেভেল 2, লেভেল 3, 4, মাস্টার্স। ওকে ফাইন। একটা প্রেজেন্টেশন শুরুতে কিছু কথা বলে নিই। আমরা যখন প্রেজেন্টেশন করব, যেকোনো প্রেজেন্টেশন, আমি কাকে টার্গেট করে কথা বলব? অডিয়েন্স। অডিয়েন্স এর মধ্যে আমি কাকে টার্গেট করব? অডিয়েন্স এর মধ্যে আমার যাকে মনে হবে একদমই বিগিনিং স্টেজে আছে। যেমন আমরা যেহেতু বিভিন্ন পাবলিক সেশন এ কথা বলি, এখানে বিভিন্ন
হায়ারার্কির অডিয়েন্সরা থাকে। তাহলে আমি কাকে টার্গেট করে কথা বলব? আপনাদের বিষয়টাতে আমরা আসতেছি। 1, 1, 1, 2 যেহেতু আমি এটা টোটালি কাস্টমাইজ করে রেডি করা হয়েছে আপনাদের সেশনের জন্যই। আপনাদের কথাগুলো আসবে। তাহলে আমরা কাকে টার্গেট করে কথা বলব? আমি টার্গেট করে কথা বলব আজকে যদি আমি 101 এর যে ছেলেটা আছে, যে ক্যাম্পাসে আসছে, আমার কথাগুলো যদি আমি তাকে বুঝায় যাইতে পারি, আমি ধরে নিব পুরা অডিয়েন্স আমার কথা বুঝছে। বুঝা গেছে? প্রেজেন্টেশন এর অডিয়েন্স কে হবে? একদম বিগিনিং এ যে আছে, একদম এন্ট্রি লেভেলে যে আছে, সে হচ্ছে আমার টার্গেট পিপল। তাকে যদি আমি বুঝাইতে পারি, তাহলে বুঝা গেল যে পুরা অডিয়েন্স আমার কথাগুলা বুঝছে। তাহলে কথাগুলো কিভাবে আসবে? ওইভাবে আমার কথাগুলো আসবে। তো এই জিনিসগুলো, এই যে অডিয়েন্স নিয়ে একটা রিসার্চ, এটা কখন করতে হয়? অডিয়েন্স কারা থাকবে এটা কিন্তু রিসার্চ করতে হয়। প্রেজেন্টেশন আমরা যখন শুরু করি, আমরা মনে করি প্রেজেন্টেশন স্লাইড বানানো থেকে শুরু হয় না। প্রেজেন্টেশনটা শুরু হয় কনসেপচুয়ালাইজেশন থেকে, চিন্তা থেকে। আমি কি করব? আমি কি করতে চাই? আমি কি দেখাইতে চাই? এটা রিফ্লেকশনটা হচ্ছে আমার স্লাইড। আমার চিন্তার রিফ্লেকশনটা কি? আমার স্লাইড। তাহলে প্রেজেন্টেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা একটা কথা আছে না? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে, যত ভালো প্রিপারেশন নিতে পারবে তার প্রেজেন্টেশন তত ভালো হবে। এখন প্রিপারেশনটা দেখেন কিরকম। আমাদের কাছে প্রিপারেশন মূলত আমরা কত ভালো স্লাইড গুছাইয়া নিয়ে যাইতে পারি। প্রেজেন্টেশনের প্রিপারেশনটা এর আগের রাত্রে আমরা এটাই মনে করি। মেক্সিমাম জায়গায় এরকম হয় স্লাইডটা বানানোর পরে একবার পুরো স্লাইড গুলো, ধরেন আমার 20টা স্লাইড আছে, 30টা স্লাইড আছে, 40টা স্লাইড আছে, একবার আমি রিডিং পড়ারও সময় পাই না পুরো স্লাইড গুলো। ফার্স্ট গিয়ে দেখা যাচ্ছে অডিয়েন্সের সামনে আমি স্লাইড গুলা রিডিং যে পড়ে কেন পড়ে, স্লাইডটা বানাইছে কিন্তু কি আছে আমি আরেকবার পড়ে দেখি না। এজন্য উনি কিন্তু জানেন এই যে কোশ্চেনের আনসারিং সেশনে সুন্দর আনসার দিচ্ছে না, একই ব্যক্তি তো তার মেসেজটাই দিচ্ছে কেউ যখন কোশ্চেন করছে, কিন্তু প্রেজেন্টেশনের সময় পারতেছে না কেন? আগের কাজটা করে নেয়। বাচ্চা আগে হামাগুড়ি দেয় নাকি আগে বসে? কোনটা আগে হয়? বাচ্চা আগে বসে, তারপর হামাগুড়ি দেয়, তারপর হাঁটে, তারপর দৌড়ায়। আমরা কি করি? প্রেজেন্টেশন যেটা দেই এটা তো রানে উঠে গেছি। এটা আমি রানে উঠে গেছি, দৌড়ের উপর আছি। এর আগের যে বসা, হামাগুড়ি দেওয়া, হাঁটা চলা, স্টেপ দেওয়া, এগুলা না থাকার কারণে আমাদের প্রেজেন্টেশন গুলা কানেক্টেড হচ্ছে না। এখানে হচ্ছে একজন অর্ডিনারি প্রেজেন্টার আর একজন মাস্টার প্রেজেন্টারের পার্থক্য হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে। তাহলে প্রেজেন্টেশনের প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু সময় কম, কিছু বিষয় আমার করতেই হয়। আমার প্রেজেন্টেশনটাকে যদি আমি নেক্সট লেভেলে নিতে চাই, কিছু বিষয় আমাকে করতে হবে আর কিছু বিষয় আমাকে বাদ দিতে হবে। করতে হবে যেগুলো এখন আমি করি না। এটা আমার ডেভেলপমেন্ট এরিয়া। আর কিছু বিষয় বাদ দিতে হবে। যেই ভুলগুলা বা এরর গুলা এখন আমার মধ্যে আছে, এটা থেকে কি এটা আমার ইমপ্রুভমেন্ট এরিয়া। এটা আমার রং না। মানুষের প্রত্যেকটা নেগেটিভ থিংকিং এর একটা ইমপ্যাক্ট তার লাইফে পড়ে। আমি যদি এই জিনিসটা এইভাবে ডেলিভার করতাম যে ওগুলো আমার ভুলগুলা বাদ দিতে হবে, এটা আমাকে মোরালি ডাউন করে দিবে। আমি যদি বলি যেই জিনিসগুলো আমি এতদিন করতাম না, এটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট এরিয়া। এখন যদি আমি এই জায়গাগুলোতে ফোকাস করি, এটা আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই যে চিন্তার যে তারতম্যটা, ব্যবধানটা, এটা হচ্ছে একজন মাস্টার প্রেজেন্টার আর অর্ডিনারি প্রেজেন্টারটাকে পার্থক্য করে দেয়। তাহলে এখন আসেন আমরা একদম টু দা পয়েন্টে চলে যাই। প্রেজেন্টেশনের ক্ষেত্রে একদম ট্রেডিশনাল একটা পদ্ধতি। একদম বিগিনিং লেভেল থেকে আপনি যেভাবে ইয়ে করবেন। আমি স্লাইড বানাই ফেললাম। এখন এই স্লাইড গুলো তো আমি প্রেজেন্ট করব। স্লাইডের বিষয় আমি পরে দেখতেছি। এখন প্রিপারেশন এর সময়। এখন আমি যে কথা বলতেছি, আমার কথাগুলা আচ্ছা আমাকে কে দেখতেছে? আমি কি আমাকে দেখতেছি? বলেন। আমি তো আমাকে দেখতেছি না। আমাকে কে দেখতেছে? অডিয়েন্স দেখতেছে। তাহলে অডিয়েন্স এর চোখে আমাকে কিভাবে লাগবে? আমাকে কিরকম দেখাবে? অডিয়েন্স আমাকে কিভাবে ফিল করবে? অডিয়েন্স এর সামনে আসার আগে এটা আমার বুঝতে হবে। কথা বোঝা যাচ্ছে? আমি কি আপনাদের কাছে বলতে পারতেছি? আমি যে মেসেজটা দিতে চাচ্ছি? ওকে। না হলে কাইন্ডলি বলুন। অডিয়েন্স কে বুঝতে হবে আমি কি? অডিয়েন্স আমাকে বুঝতে হবে আগে। অডিয়েন্স আমাকে কিভাবে দেখতেছে? তাহলে এটা কিভাবে দেখবো আমি আমাকে? আমি মিররের সামনে বা আয়নার সামনে আমি আমার প্রেজেন্টেশনটা রিহার্সাল করব। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি।
আপনি কথা বলে দেখেন, আপনি এটা প্র্যাকটিস করে দেখেন। যে সেমিস্টার গুলো চলে গেছে আর যে সেমিস্টার গুলো সামনে আছে, অথবা যেই কনফারেন্সটাতে আগে আপনি প্র্যাকটিস করে যান নাই আর যেটাতে প্র্যাকটিস করে গেছেন, রাত আর দিন পার্থক্য হয়ে যাবে। এখন এইটাকে আপনি আরেকটু নেক্সট লেভেলে নিতে চাচ্ছেন। আরেকটু নেক্সট লেভেলে নিতে চাচ্ছেন। প্রেজেন্টেশন ভালো হইছে কিন্তু অ্যাওয়ার্ড আসে নাই। অ্যাওয়ার্ড আরেকজনে নিয়ে গেছে। এখন নিজের মধ্যে একটা জিদ চাপছে। কনফারেন্স তো সামনের বছরও হবে। তাহলে আমাকে আরেকটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাহলে কোন জায়গাটাতে আমি পেলাম না? মিরর তো আমাকে জাস্ট ইমিডিয়েট একটা সলিউশন দিছে, তাই না? আমি দেখতে থাকি এই জায়গাগুলো। এটা তো আমি প্রিজার্ভ করতে পারি নাই। এটা আমি প্রিজার্ভ করতে পারি নাই। আমার ইমপ্রুভমেন্ট এরিয়া গুলো আমার মাথা থেকে চলে যাইতে পারে। তাহলে আমি কি করব? আমাদের প্রত্যেকের হাতে একটা ডিভাইস থাকে। আছে না মোবাইল? এইটা এটা কিন্তু আমি ওয়ান বাই ওয়ান যাচ্ছি। দেখেন স্টেপ বাই স্টেপ। এখনো কারো সামনে আমি বলি নাই, মোবাইল দিয়ে তুমি ভিডিও করো। কারণ আমার মধ্যে একটু লজ্জা কাজ করতে পারে, একটু শাইনেস কাজ করতে পারে। তাই না? এজন্য আগে নিজের কাছে নিজেকে ফিট করতেছি। নিজে প্রিপেয়ার্ড হচ্ছি। এই সবকিছু আমার। কেউ দেখতেছে না কিন্তু। আয়নার সামনে দাঁড়ায় নিজে কথা বলতেছি। নিজের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজে ভিডিও করতেছি। এখানে দেখেন ফ্রন্ট ক্যামেরাটা আপনাকে কি সুবিধা দিবে? ১ম হচ্ছে আমাদের কিছু আঞ্চলিকতা থাকে কথার মধ্যে। কথার মধ্যে কিছু আঞ্চলিকতা থাকে। কথাগুলো প্রাঞ্জল না। তাহলে আমি নিজেই বুঝবো যে আমার ভয়েসটা অডিয়েন্স এর কাছে কেমন লাগতেছে। আমার অ্যাকসেন্ট গুলা কেমন হচ্ছে। এটা বুঝার জন্য আমি ওই যে আমার যে রেকর্ড আছে, ওই রেকর্ড গুলা বারবার শুনবো। সো ফার আমি বোধহয় যদি ভুল না করি প্রায় তো ১০ বছর ধরে সেশন নিচ্ছি। সো ফার আমি আমার সেশনের ভিডিও গুলা আমি আবার শুনি। এটা নিয়ে আমার বাসায় মাঝে হাসাহাসি করে। নিজের কথা নিজে শোনে। নিজের কথা নিজে শোনে। দেখেন আমি যে কেন শুনি এটা তো আমি জানি। না শুনলে আর আমারে কেউ ডাকবে না। না শুনলে আমারে কেউ ডাকবে? প্রতিনিয়ত ইমপ্রুভমেন্টটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি ১০ বছরের আগের জায়গায় থাকলে আজকে ১০ বছর পরে আমি ক্যাম্পাসে আসতাম না। রিসার্চ স্কিলটাও সেম। রিসার্চ স্কিলটাও সেম একটা কম্প্রিহেনসিভ স্কিল। আর মানুষের সামনে নিজেকে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য, শোকেস করার জন্য, হাইলাইটেড হওয়ার জন্য রিসার্চারের অনলি ওয়ে হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলস। অনলি ওয়ে এটা। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমি রেকর্ড করলাম। এখন আসেন আমার একটু সাহস বেড়ে গেল। ১ম মিররের সামনে দাঁড়ালাম। তারপর হচ্ছে মোবাইল ফোনে দেখলাম। এখন একটু সাহস বাড়ছে। আরেকটু ইমপ্রুভ হইছে। এখন আমি যেই প্রেজেন্টেশনটা দিব, এই প্রেজেন্টেশনটা আমার নিয়ে সবচেয়ে ক্লোজ যারা আছে, যদি আমি হলে থাকি, আমার ৪ জন রুমমেট থাকতে পারে অথবা প্রত্যেকের একটা সার্কেল থাকে। সবার যে রুমমেটের সাথে ভালো সম্পর্ক থাকবে এরকম না। প্রত্যেকের একটা সার্কেল থাকে। মিলে? সবার যে রুমমেটের সাথে ভালো সম্পর্ক এরকম না। সবাই যে সবার সাথে কমফোর্টেবল এরকম না। কিন্তু প্রত্যেকের একটা কমফোর্ট জোন আছে, কমফোর্ট সার্কেল আছে। উনাদের সামনে আমি আমার প্রেজেন্টেশনটা আমি আমার কথাগুলো বলব। আমি আমার কথাগুলো বলব। হুম? কথাগুলো বললে কি হবে? উনাদের কিছু ফিডব্যাক আমাকে দিবে। আর উনারা ধরেন এই যে আমি জানি না এখানে পার্টিসিপেন্ট নাম্বারটা কত আমি জানি না। বাট যেটা মনে হচ্ছে মোটামুটি 100 অ্যাবাভ বা 150 অ্যাবাভ এরকম একটা আ নাম্বার এখানে আছে। তাহলে যদি ১৫০ লোক হয়, ৩০০ চোখ আমারে দেখতেছে। তাই না? ১০০ লোক হইলে ২০০ চোখ দেখতেছে। ২০০ চোখ তাকায় আছে। বুঝেন আপনি বিষয়টা? ২০০ চোখের চাহনি। একজন তাকাইলে মানুষ বলে যে একবার চাই আমার খুন করে ফেলাইছে। ২০০ চোখ তাকায় আছে এটা টলারেট করা isn't easy। তাহলে কি হবে? চোখের একটা কিন্তু পাওয়ার আছে। চোখের একটা পাওয়ার আছে। কিন্তু আমার যারা সবচেয়ে কাছে তারা আমার মায়ার মানুষ। তারা আমার মায়ার মানুষ। উনাদের দিকে উনাদের চোখের চাহনি আমাকে ভীত করবে না। এজন্য উনাদের সামনে আমি প্রেজেন্টেশন করে আমি আমার কথাগুলো বলার দ্বারা আমার নিজের মধ্যে কি হবে? কারেজটা বাড়বে। সাহস চলে আসবে, স্ট্রেংথ চলে আসবে। এবং উনাদের যে ফিডব্যাক গুলো ছিল, এই ফিডব্যাক গুলা যে ইমপ্রুভমেন্টটা আমার হইছে এটা অডিয়েন্সে আসার আগেই আমার হয়ে গেছে। এজন্য অডিয়েন্স আমাকে কি পাইছে? খাঁটি বাংলায় বললে পিনপিনা পাইছে। কি পাইছে অডিয়েন্স আমারে? পিনপিনা পাইছে। একদম রেডিমেড। যা বলছি। যে চমৎকার, হ্যাঁ? দেখছো কেমনে কথা বলে? কিন্তু এর আগে কি করতে হইছে এটা তো আমি জানি।
কয়বার প্রেজেন্টেশন করতে হইছে, কত কিছু করতে হইছে, তাই না? কত মানুষ হাসাহাসি করছে। এটা তো আমি জানি। আমি জানি বলতে কি? যিনি প্রেজেন্ট করতেছেন। প্রত্যেকের ক্ষেত্রেই তো এরকম হয়। তাই না? তাহলে কি হলো আমাদের প্রিপারেশনটা? এটা আরো অনেকগুলো ধাপ আছে। আমি বেসিক কয়েকটা বললাম। যেহেতু আমাদের সময় কম, আমাদের অন্য স্লাইড গুলোতে যাইতে হবে, হ্যাঁ? ওকে। তারপরে এখানে আমরা মোটামুটি কভার করে ফেলেছি। এখন যে বিষয়টা, ধরেন আমি প্রিপারেশন নিচ্ছি। এখন আমি প্রেজেন্টেশন এ আসবো। এখন আমি যে প্রেজেন্টেশন এ আসবো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমার ড্রেস কোড সেন্স কেমন? ড্রেস কোড সেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিরকম গুরুত্বপূর্ণ দেখেন, কতগুলো বিষয়, কিছু প্রেজেন্টেশন, কিছু অডিয়েন্স থাকে ফরমাল। তাদের কাছে আমি ফরমাল লুকিয়ে যাব। কিছু অডিয়েন্স আছে ইনফরমাল। এখন ফরমাল কোনটা, ইনফরমাল কোনটা, এটা বুঝার বিষয়। আমি আপনাদেরকে এরকম কোন ইনফরমেশন দিব না যেটা আপনারা ইউটিউবে বা গুগলে পাবেন। আমার এখানে আপনারা আসছেন, কিছু সময় দিচ্ছেন, এটার এক্সট্রা কিছু আপনারা চান। তা আমি যত জায়গায় কথা বলি, আমি যেটা চেষ্টা করি কিছু এক্সাম্পল এবং আমার জীবন থেকে নেওয়া এক্সাম্পল গুলো আমি দেওয়ার চেষ্টা করি। যেন আপনাদের মনে না হয় আসতে গেলে চাপা মেরে গেছে। কিন্তু আমি যখন আমার কথা বলবো, মানে কি আমি এটা করছি। আমি এই এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছি। তখন আর এই কথা বলার সুযোগ নাই যে আসছিল একটু চাপা মেরে গেছে। তো যে কথাটা আমরা বলতেছিলাম যে ড্রেস কোডের ক্ষেত্রে দেখেন, একটা আছে যেমন আমি পাজামা পাঞ্জাবি পরছি। কেউ যদি সুন্নাহ ফলো করে দ্যাটস ফাইন। সিম্পল সে এটা পড়লো। এটার সাথে পায়জামা, পাঞ্জাবি, টুপি অবশ্যই আ ছিমছাম পরিপাটি জিনিস পড়বে। খুব চকচকে লাল পাঞ্জাবি পরে গেছে। হলুদ, কড়া হলুদ, বাসন্তী রঙের পাঞ্জাবি পরে গেছে। আপনি কালচার হন, আপনি বসন্তকে আপনি সম্মান করেন, আপনি ফাগুনকে সম্মান করেন। কিন্তু জায়গাটা এইটা না। প্রেজেন্টেশনটা এটা জায়গা না। কালচার দেখানোর জায়গাটা এইখানে না। এখানকার কিছু কার্টেসি আছে। এইটা আমাকে ফলো করতে হবে। ঠিক আছে? খুব বেশি চকচকে কালার। এটা যেরকম পায়জামা পাঞ্জাবির ক্ষেত্রে, শার্ট প্যান্টের ক্ষেত্রে, শাড়ির ক্ষেত্রে, আপনার থ্রি পিসের ক্ষেত্রে আপনি যাই পড়েন, একটা ডিসেন্ট কালার তো। ডিসেন্ট কালার বলা যায়। এবং ডিসেন্ট কালার বলতে কি বোঝায়? আবার ডিসেন্ট কালার হইলেও হবে না। এটার মধ্যে একটা কম্বিনেশন আছে। যেমন মেক্সিমাম যেই জায়গাগুলোতে ভুল হয় ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে আমরা যারা বেল্ট পরি, বেল্ট আর শু এর কালার সবসময় সিমিলার হয়। এখন বন্ধুর কাছ থেকে নিছি শু, চকলেট কালার। ঠিক আছে? বেল্ট তো এমনিতে পড়ি না, গেঞ্জিও তো করি না। তাই না? এখন আজকে তো প্রেজেন্টেশন এ ডাকছে। এখন কি করছি? চকলেট কালারের সাথে ব্লাক বেল্ট পরে আইছি। এই সেন্স গুলো থেকে আমাদেরকে একটু ডেভেলপ করতে হবে। আচ্ছা এখানে পড়াশোনা করতেছি, খরচ হচ্ছে না? এই প্রত্যেকটা খরচ হচ্ছে না। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে। কার পিছনে ইনভেস্টমেন্ট? আমার নিজের পিছনে আমি ইনভেস্ট করতেছি। এই যে এই জিনিসগুলো আমার খরচ না। এই জিনিসগুলো আমার ইনভেস্টমেন্ট। আপনি তকদির তো আল্লাহ পাক জানে। কিন্তু আমার কথাগুলো আপনারা মনে রাখেন। বিষয়টা এইটাই। যে মনে করে ইনভেস্টমেন্ট, তার লাইফে এটা কয়েক গুণ, কারো লাইফে কয়েক শত গুণ হয়ে এটা রিটার্ন করবে ইনশাআল্লাহ। আর যে এটাকে কষ্ট মনে করতেছে, সে সারা জীবন এটাকে কষ্ট দিতেই যাবে। কষ্ট দিতেই তার লাইফ যাবে। মানুষের লাইফটা ঐরকমই। সে যেরকম চিন্তা করে। এ কথার দলিল কি? এটা ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ রাসূল এটা হাদিসে বলছেন যে আল্লাহ পাক ওই বান্দার সাথে ঐরকম ব্যবহার করবে যে আল্লাহ পাক সম্পর্কে যেরকম ধারণা রাখবে। বান্দা আল্লাহর উপর যেরকম ধারণা করবে আল্লাহ তার সাথে ঐরকম ব্যবহার করবে। তো এখন ড্রেস কোডের মধ্যে আমরা যেখানে ছিলাম, আমরা অনেকে যদি স্যুট পরি, টাই পরি না? অথবা শুধু শার্টের সাথেও আমরা টাই পরি। টাই এর ক্ষেত্রেও একটু ব্যাপার আছে। ধরেন কারো আছে যে আমার মতো স্বাস্থ্য অনেক সুন্দর। মোটা বললাম না। মোটা বললে অনেকে মাইন্ড করতে পারে। স্বাস্থ্য অনেক সুন্দর। আবার কেউ আছে চিকনা বললাম না, একটু স্লিম, একটু ফিট। এখন এখানেও কিন্তু টাই ২ ধরনের। কিছু আছে দেখবেন চিকন, কিছু আছে মোটা। তাহলে তার বডির সাথে যেটা অ্যাডজাস্ট হয়, তার পড়তে হবে এইটা। বুঝা গেছে?
প্যান্টের কোমর 27, টাই পরছে একটা মোটা। হয়? যায় না। তাহলে এটা এই জিনিসগুলো কখন দেখতে হবে? প্রেজেন্ট এগুলা কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার আগে, রুম থেকে বের হওয়ার আগে আমার এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এখন টাইয়ের লেংথ কতটুকু হবে? টাই যে পরছি, টাইয়ের লেংথ কতটুকু হবে? বেল্টে নিচে চলে যাবে? কেউ আছে পেট পর্যন্ত, কেউ আছে একদম সাথে বেল্টের নিচে নিয়ে যায়। এরকম না। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা আমরা ক্লিয়ার হলাম। এখন আসেন আপুরা, প্রেজেন্টেশনের দিন যতটা ফরমাল লুকে আসা, খুব বেশি সাজুগুজু করা, খুব বেশি জুয়েলারি পরা, এটা প্রেজেন্টেশনের ফরমাল লুকের সাথে যায় না। নিজেকে সবসময়ই তো আমি স্মার্টলি প্রেজেন্ট করব, নিজেকে সবসময়ই তো আমি গুছিয়ে প্রেজেন্ট করব, কিন্তু আছে না এক্সট্রা ওভার কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করা ভালো, কিন্তু ওভার এক্সট্রা ভালো। তাহলে এই বিষয়গুলো মোটামুটি আমরা ড্রেস কোডের ক্ষেত্রে আমি শর্টলি বলে আমরা খেয়াল করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আর কিছু জিনিস যেটা আমরা করব না, এর মধ্যে আমি আপনাদের যখন প্রেজেন্টেশন করেছেন তখন কিছু ফিডব্যাক দিয়েছি যে স্লাইড আমি নিয়ে আসছি, একদম স্লাইড দেখে দেখে আমি করতেছি, অথবা একটা প্যারাগ্রাফ, অথবা বুলেট পয়েন্ট, অথবা ট্যাবল, এগুলো আমার স্লাইডের জন্য না, এগুলো ব্যাকআপ স্লাইডে থাকবে। কেউ যদি আমাকে বলে এই ইনফরমেশন আপনি কোত্থেকে পাইছেন, আমি তো তাকে হাইলাইটেড জিনিস দেখাবো, আমি ইনসাইড দেখাবো। টোটাল 30 বছরের ডাটা, 50 বছরের ডাটা নিয়ে আমি থিসিস করছি, 100 বছরের ডাটা নিয়ে আমি থিসিস করছি। 100 বছরের ডাটা দেখানোর জন্য আমার এই স্লাইড না। কেউ চাইলে আমি ব্যাকআপ স্লাইড থেকে আমি ওখানে ডাটা দেখাবো। আমি আমার ফাইন্ডিংসটা, কি মেসেজটা আমার স্লাইডের মধ্যে থাকবে। তখন কি হবে? আমার বলা সহজ হবে। কিন্তু এই যে 8টা 10টা বুলেট পয়েন্ট, এগুলা বলা কি মাথায় কুলাবে? কেমনে বলবো এগুলা? এজন্য আমি তো বলবো, আরেকটা জিনিস বলি, যখন আপনি প্রেজেন্ট করবেন, মাইন্ড সেটআপটা কি? যখন আপনি প্রেজেন্ট করবেন, চিন্তা হলো এখানে যারা আছে সবার থেকে আমি ভালো বুঝি। তাহলে তো প্রেজেন্ট করা যাবে না। আমি যদি চিন্তা করি আমার ডিন স্যার আসছে, চেয়ারম্যান স্যার আসছে, আমার সুপারভাইজার বলছে সর্বনাশ। তখন আপনি এটা চোখ বন্ধ করে এটা ধরে নিবেন যে এখানে যারা আছে সবার থেকে আমার টপিকের উপর আমি ভালো জানি। তখন আলহামদুলিল্লাহ খুবই স্পন্টেনিয়াসলি প্রেজেন্ট করা যাবে। আচ্ছা, এখন আসেন মাইন্ড সুবিধা হবে। মাইন্ড চেঞ্জ করে ফেলতে হবে। যখনই কোশ্চেন আনসারিং সেশন আসবে, এখানে যারা আছে সবাই আমার থেকে বিজ্ঞ বিচক্ষণ, আমি কিচ্ছু জানি না, আমি লার্নার, আমি শিখতে আসছি, বলেন আপনি কি বলবেন? ঠিক আছে? তাহলে কি হবে? কোশ্চেন এর আনসারিং সেশনে কোন আর্গুমেন্ট হবে না, কোন কনফ্লিক্ট আসবে না কোশ্চেন এর আনসারিং সেশন। কোশ্চেন এর আনসারিং সেশনে পার্টিকুলারলি একাডেমিক যে সেশন গুলো হয়, ওখানে যারা অডিয়েন্স আছে তাদেরকে এই অনারটা করা, এটা কার্টিসির মধ্যে পড়ে, এটা কার্টিসির মধ্যে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে চলো আরেকটা বিষয়, আমরা প্রেজেন্টেশন করার সময় পার্টিকুলারলি এটা আপনারা যখন আরো ইয়াতে যাবেন, মাশাআল্লাহ কনফারেন্সে, সিম্পোজিয়ামে বা সামার স্কুলে আপনাদের এই এক্সপেরিয়েন্স গুলো হবে। অনেক সময় অডিয়েন্স কে কানেক্ট করতে গেলে, এই যে ইউটিউবে দেখছে, গুগলে দেখছে, হাউ টু কানেক্ট অডিয়েন্স, ওখানে একটা আছে জোকস। এখন জোকস কোনটা বলবে এটা বুঝতে হবে। বুঝা গেছে? কোন স্ল্যাং জোকস এগুলা ব্যবহার করা যায় না। তাহলে কোনটা ব্যবহার করবে এটা আমি সামনে বলবো। অ্যাভয়েড ফিলার্স। কিছু মানুষের আছে খাঁটি বাংলায় বললে আমাদের কিছু ভালো অভ্যাস আছে। আর এই ভালো অভ্যাসের খাঁটি বাংলা হলো কিছু বদ খাসলত আছে। কি আছে? বদ খাসলত আছে। কিরকম? সেটা হলো আমরা কিছুক্ষণ পরে ফিলার কোনগুলা? আ, উম, এ, সো, টু, এই যে এগুলো হচ্ছে আমাদের ফিলার। এগুলা প্রেজেন্টেশনের সময় আমার ফ্লো নষ্ট করে ফেলে। প্রেজেন্টেশনের সময় ফ্লো নষ্ট করে ফেলে। তাহলে এই ফিলার গুলো তো আমার একদিনে যাবে না। ওই যে আমি আয়নার সামনে বলতেছি, এই যে আমি রেকর্ড করে শুনতেছি, এই যে আমার ফ্রেন্ডরা শুনতেছে, আমার ফ্যামিলি মেম্বাররা শুনতেছে, তাদের ফিডব্যাকের দ্বারা বারবার প্র্যাকটিস করার দ্বারা এটা আমার কাছ থেকে যাবে। এটা কিন্তু একবারে আসবে না। এই যে আমি আপনাদের সাথে যে কথা বলতেছি, আপনাদের কি মনে হচ্ছে আমি কিছু মুখস্থ করে কথা বলতেছি? একদম অনেস্টলি না, একদম অনেস্টলি যে মুখস্থ করে প্রেজেন্টেশন করতে যাবে বিপদে পড়ে যাবে। আপনি স্লাইড এমন ভাবে রাখবেন, আপনি এটা ধরে রাখেন ম্যাক্সিমাম অডিয়েন্স স্লাইড থেকে কোশ্চেন করে, আপনার কথা থেকে আপনি প্রেজেন্ট করতেছেন এখান থেকে আপনারা কোশ্চেন করে ফেলবে। এই ধরনের ইন্টেলেকচুয়াল ট্যালেন্ট বাংলাদেশে অনেক কম।
এজন্য যে স্লাইডে যত বেশি ইনফরমেশন দিবে, যে স্লাইডে যত বেশি লেখা দিবে তার বিপদ তত বেশি। এজন্য এটা হচ্ছে একটা হ্যাকস, এটা একটা টিপস, এটা একটা সিক্রেট যে আপনি বাইচা যাবেন, কেউ কিছু বুঝতেই পারবে না। প্রেজেন্টেশন কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে? রবীন্দ্রনাথ কি এমনি বলছে? শেষ হয়েও হইল না শেষ। কথা তো এমনি আসে না। আপনাকে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে এখন ডায়াসটা আপনার, আপনাকে আপনার সেট করতে হবে। আমার টপিক 100% বুঝানোর দায়িত্ব অডিয়েন্সকে, এটা আমার না। আমি একটা কিছু প্রেজেন্ট করছি, অডিয়েন্সকে এটা বুঝানো হচ্ছে আমার দায়িত্ব। বুঝা গেছে? অডিয়েন্সকে আমার টপিক বুঝাইয়া খাওয়াই দেওয়া এটা আমার কোনো দায়িত্বের মধ্যেই পড়ে না। আমার দায়িত্ব হলো আমি একটা কিছু প্রেজেন্ট করছি, তো আমি প্রত্যেকটা স্লাইড থেকে একটা যে মেসেজটা দিতে চাইতেছি এটা অডিয়েন্স বুঝছে কিনা, এবং একটা প্রেজেন্টেশন হইছে এটা অডিয়েন্স বুঝলে হয়েছে। আচ্ছা, একটা প্রেজেন্টেশন হইছে, এটার একটা এক্সাম্পল দিই। 15তে মাস্টার্স শেষ হলো, 16 ডিসেম্বরে আমি বিয়ে করছি। তো এখন তখন আমি ওয়ার্ল্ড ফিশে জব করি, মোস্ট প্রবাবলি হচ্ছে, হ্যাঁ তখন আমি ওয়ার্ল্ড ফিশে হেড অফিসে। স্যারকে, যেহেতু আমি সিলেটে থাকি, আমার বাসা সিলেটে, একদম প্রথম থেকে আমি সিলেটে থাকি, কিন্তু তখন যেহেতু আমি আমাদের ইউএসএ এর যে অফিসটা এটা ছিল বনানীতে, ওখানে আমরা বসতাম। আমাদের ডিন স্যার, স্যার হচ্ছে আমাদের ফিশারিজ ফ্যাকাল্টি প্রথম ডিন ছিলেন শাহাবুদ্দিন স্যার। তা আমি স্যারকে ফোন দিছি, নাম বললাম যে স্যার আমি আতিকুর রহমান স্যার, ফিশারিজ থার্ড ব্যাচের। তো এখন ফিশারিজ থার্ড ব্যাচের বলছি, আমি বুঝতে পারছি আমার শুনে স্যার আমাকে রিকগনাইজ করতে পারতেছে না। হ্যাঁ, কেমন আছো? কেমন কি? আচ্ছা। পরে আমি বললাম, "স্যার আমি সুন্দরবনের উপর প্রেজেন্টেশন করছিলাম।" "ও তুমি সুন্দরবনের উপর প্রেজেন্টেশন করছো। কেমন আছো?" ভয়েস চেঞ্জ হয়ে গেছে। "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তুমি কেমন আছো? কোথায় আছো?" বুঝছেন আপনি ভয়েসের আপস অ্যান্ড ডাউন টা টিউন চেঞ্জ হয়ে গেছে। পরে তো আলহামদুলিল্লাহ স্যারের সাথে কথা হলো, যেটার জন্য ইনভাইট করছি। স্যার মাশাআল্লাহ প্রোগ্রামেও ছিলেন। আমি এটা বলার উদ্দেশ্য হলো যে ইমপ্যাক্ট আপনি দেখেন। প্রেজেন্টেশন করছি এটা মনে আছে। কত বছর? ১ বছর আগে করছি। ১ বছর মানে কি? ৩৬৫ দিন। ৩৬৫ দিনে স্যারের কয়টা স্টুডেন্টের সাথে স্যারের দেখা হইছে? কতগুলা মিটিং স্যার করছে? ফ্যাকাল্টির কতগুলা জিনিস স্যারকে ডিল করতে হইছে? একটা মাস্টার্স প্রেজেন্টেশনের জন্য কতক্ষণ সময় দেয় আমারে? ঝাড়ে কতক্ষণ আর সময় দেয় কতক্ষণ? বলেন? বাস্তবতা কি না? এটা বাস্তবতা। এটা এই জিনিসগুলোর মধ্যে থেকে আমাদের উঠতে হবে। এটা আমরা কেউ ইগনোর করতে পারব না। এই জিনিসগুলো আমরা কেউ ইগনোর করতে পারবো না। বাট এই সিস্টেম থেকে বাহির হইতে হইলে সিস্টেমের সাথে অ্যালাইন হয়ে সিস্টেমকে রেসপেক্ট করে আমাকে আগায় যেতে হবে। বুঝা গেছে? কিছু মানুষ আছে প্রেজেন্টেশনে, এটা দেখছি আমি এআইটি তে, থাইল্যান্ডের এআইটি তে মোস্ট প্রবাবলি ১৬ তে একটা কনফারেন্সে। কিছু যারা কিনোট স্পিকার চমৎকার ওনাদের আপনার আসছে, বা যারা ভালো সায়েন্টিস্ট। কিছু মানুষ এরকম আসছে দেখলাম, এবং দুঃখজনকভাবে বাংলাদেশে বাড়ি। এরকম আসছে, একটা টি-শার্ট পরে আসছে, একটা জিন্স পরে আসছে, একটা স্লিপার পরে আসছে। বুঝা গেছে? ওখানে যাওয়ার টাকা দিল থাইল্যান্ড গভর্নমেন্ট, দাঁত থেকে দিছে, দাঁত স্কলারশিপ থেকে দিছে। অ্যাকোমোডেশন দিল, ফুড দিল, সব খরচ দিল। আমি কি করলাম এটা? একটা জিনিস মনে রাখবেন, নিজেকে ওয়াইজ বুঝার জন্য, নিজেকে জ্ঞানী বুঝানোর জন্য অগোছালো ভাবে চলার দরকার না। আমি সায়েন্টিস্ট, এজন্য আমার চুল উস্কো হইতে হবে। এরকম কোন ল আছে? বলেন? আমি সায়েন্টিস্ট থেকে আমি সুন্দরভাবে পরিপাটিভাবে চলতে পারবো না, এরকম কোন ল আছে? কিন্তু এইটা একটা কার্টেসি আছে। আমি যখন একটা ফোরামে যাব, ওই ফোরামকে আমার অনার করতে হবে। এটা একটা কার্টেসি আছে না? সব জায়গায় কার্টেসিটা আছে। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। ওকে। তাহলে আমরা প্রেজেন্টেশন এ এখনো কিন্তু ঢুকি নাই। দুঃখজনক হলেও সত্য। এখনো আমরা প্রেজেন্টেশন শুরু করি নাই। এখন আসেন শুরু করব। কিভাবে শুরু করব? প্রেজেন্টেশন শুরু করার জন্য স্লাইডে তো আছে, আপনারা দেখেন। আমি আমার মতো করে বলে যাব। প্রেজেন্টেশন শুরু করার সময় প্রথমেই আপনাকে দেখতে হবে, কোন একটা প্রেজেন্টেশন যখন চলে, অডিয়েন্সের কনসেন্ট্রেশন সবচেয়ে পিক থাকে শুরুর ১০ থেকে ১৫ সেকেন্ড, ম্যাক্স ২০ সেকেন্ড বা ৩০ সেকেন্ড, যে যেভাবে বলুক। এটা একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম, একেক প্রেজেন্টারের স্কিল একেক রকম। প্রথমেই অডিয়েন্সকে নিতে হবে। প্রথমেই অডিয়েন্সকে নিতে হবে। প্রথম যদি অডিয়েন্স আপনি না নিতে পারেন, আপনার আউটলুকটা যদি অন্যদের থেকে ডিফারেন্ট না হয়, তাহলে দেখছি, আগে আসছে, মোবাইল, হুম, ব্রাউজিং, চলে গেল। তাহলে প্রথমেই ইমপ্যাক্টটা কিভাবে রাখতে হবে? স্টার্টিংটা ডিফারেন্স হইতে হবে। এখানে কয়েকটা বলছি না? যেমন অ্যাপ্রিসিয়েশন, অ্যাকনলেজমেন্ট, আস্কিং। এটা আ
আবার টার্ম এটা এই জিনিসটা আপনারা ইউটিউবেও পাবেন, গুগলেও পাবেন। কিন্তু এখন যেটা দিব এটা পাবেন না। মানুষ কি বলে? যে আমি যখন কোন একটা সেশন নেই, এই সেশনে দেশের এরা কি কথা বলে, বাহিরের এরা কি কথা বলে। প্রত্যেকটা কথা শুনে আমি আমাদের যে কোর্স গুলো আছে, কোর্স গুলো আমি ওইভাবে ডিজাইন করি। লেকচারটাকেও আমি ওইভাবে সাজানোর চেষ্টা করি। যেই জিনিস ইউটিউবে আছে, যেই জিনিস গুগলে আছে, এটার জন্য মানুষ আমায় টাকা দিবে। এটা শোনার জন্য আমারে ডাকবে, ডাকবে না। তাহলে এখন দেখেন অ্যাপ্রিসিয়েশন এর ক্ষেত্রে ১ম অডিয়েন্স কে এইজন্য আপনাকে একটু সেন্স কাজে লাগাইতে হবে। এস ফর এক্সাম্পল মোস্ট প্রবাবলি ২০২২ অথবা ২৩ এ ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে একটা কনফারেন্স ছিল। তো এখন কনফারেন্সে গেছি, যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির পোলাপান তো পাত্তা দিতেছে না। এই কি প্রেজেন্ট করে? এরা যখন প্রেজেন্ট করে এরা খুব সুন্দরভাবে বসে। সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করে। যখনই বাহিরের একজন কেউ যায়, এরা উঠা-নামা করে। আমার তো ভাল লাগতেছে না। আমার ভাল লাগতেছে না, সে উঠা-নামা করে উঠে বসে, এটা আমার অসুবিধা নাই। কিন্তু আমার সামনে দিয়ে গেলে তো আমার কনসেনট্রেশন নষ্ট হচ্ছে। ১ম এই আমি চিন্তা করলাম কি করা যায়? এই যে এখানে আসবো, কি করা যায়? এদেরকে কিভাবে ধরে রাখা যায়? তো শুরুতেই আমি যে কথাটা তাদেরকে বলা, তখন কিন্তু আমার জাস্ট এরকম যে আসে প্রেজেন্টার আপনার আগে স্লাইড বের করে রাখছে না? স্লাইডটা বের করে রাখা। আমি গিয়ে সালাম দেওয়া ছাড়াই ১ম এই বলে ফেলছি যে বাংলাদেশের প্রতিটা আন্দোলনে, প্রতিটা অর্জনে যে ইউনিভার্সিটির নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই ইউনিভার্সিটির মিলনায়তনে আজকে প্রেজেন্টেশন করার সুযোগ দান করার জন্য আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যাওয়ার সুযোগ আছে, তালি যাবো কেমনে? পুরা প্রেজেন্টেশন তারা বসছে। পুরা প্রেজেন্টেশন তারা বসছে। আমি আমি আমার কাজ করে ফেলছি। অডিয়েন্স কিন্তু কয় এবং কিন্তু আমার স্লাইডও দেখে নাই। আমি কিরকম ডেলিভারি দেই এটাও সে শোনে নাই। কিন্তু ১ম কত সেকেন্ড লাগছে আমার? মনে হয় 5 or 6 সেকেন্ড। পুরা অডিয়েন্স আমার। আচ্ছা। আমাদের ফ্যাকাল্টি অফ ফিশারিজ এ একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে। মোস্ট প্রবাবলি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল ফিশারিজ ICSF। এটার 3rd এপিসোড হইছে কিছুদিন আগে। তো আমি ড্যানিশ এম্বাসির একটা আ অনলাইন সার্ভের কারণে আমি ওটা প্রেজেন্ট করতে পারি নাই। এর আগে যে ২ টা এপিসোড হইছে, আমার স্লটে ২ টাতেই আলহামদুলিল্লাহ আমি বেস্ট প্রেজেন্টার হইছি। এখন কাহিনী কি? কেমনে হইল? আরো ভালো আছে না? আরো ভালো আছে না? ঘটনা কি ঘটছে দেখেন। একটা জিনিস মনে রাখবেন, শুধু যোগ্যতা দিয়ে কাজ হবে না। শুধু যোগ্যতা দিয়ে শুধু যোগ্যতা দিয়ে মানুষ আসতে পারে না। কয়েকটা বিষয় একসাথে কাজ করতে হয়। একসাথে আপনার একসাথে এটা আপনার যদি কাজ করে আপনার পক্ষে আসে, একসাথে যদি আপনি ট্রিগার করতে পারেন, দেন আপনার আউটকাম আপনি পাবেন, রেজাল্টটা যেটা। তো এখন ১ম প্রেজেন্টেশন ১ম টা যেটা ICSF যেটা এটা অনেক বড় হইছে। 3rd, 2nd এর থেকে আমাদের 1st যে কনফারেন্সটা মানে এরকম কনফারেন্স বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় কনফারেন্স অ্যাটেন্ড করছি। কিন্তু টু বি অনেস্ট যেটা আমি আমার ফ্যাকাল্টি দেখে বলতেছি না। আমি এই ধরনের এত চমৎকার আয়োজন দেখিনি। এত পরিমাণ ফরেনাররা আসছিল ওই কনফারেন্সে। এখন আমার প্রেজেন্টেশন তো তখন আমি ওয়ার্ল্ড ফিশ থেকে আসছি। উনারা বলতেছে যে রিসার্চার অফ ওয়ার্ল্ড ফিশ, হ্যাঁ? রিভিউয়ার অফ ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথ এরকম কয়েকটা জার্নালের কথা বলছে বলে আমারে ডাকছে। মোটামুটি একটা ডায়াস তো আমার তৈরি হয়ে গেছে। কিন্তু এই ডায়াসে আসবে না। এখানে ওয়ার্ল্ড ফিশের কান্ট্রি ডিরেক্টর বসে আছে। তা আমার রিসার্চার অফ ওয়ার্ল্ড ফিশ বললে অডিয়েন্সকে আমার পাত্তা দিব? ১ম এই যে সুন্দরভাবে বলে ফেলছি যে দিস ইজ আতিকুর রহমান সানি as the essay, but the identity that makes me proud that I am a product of Sylhet Agriculture University. পুরা অডিয়েন্স ওখানে হোস্ট কারা? সিলেট এগ্রিকালচার না। তা আমি আমার অনেকগুলো আইডেন্টিটি বলছে। ওখানে কোথাও বলে না আমি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির অ্যালামনাই। না আমি ১ম গিয়েই বলছি আমার অনেকগুলো আইডেন্টিটি আছে। কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি প্রাউড করে সেটা হচ্ছে আমি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রোডাক্ট। পুরা অডিয়েন্স সাথে, সাথে আমার চলে আসছে। এখন আমি শুরু করলাম। পরে কি করবে এটা তো আল্লাহ ভরসা। কিন্তু স্টার্টিং টা তো আমার মেমোরেবল হয়ে গেছে। স্টার্টিং টা তো আমি অডিয়েন্সকে নিয়ে নিছি। ঠিক আছে? দেখেন এখানে অ্যাপ্রিসিয়েশন ও আছে, অ্যাকনলেজমেন্ট ও আছে। আছে না? আসছে না? এই যে ২ টা কেস বললাম। এখন আসেন আস্কিং। আস্কিং টা কিরকম? এটা ইন্ডিয়ার একটা কনফারেন্স এ মোস্ট প্রবাবলি আমার প্রেজেন্টেশন ছিল আমার হিলসা ফিশের উপর। যে টপিকটা ছিল হিলসা ফিশের একটা টপিক। তো ওখানে আপনার আসামে তো গুয়াহাটিতে ওখানে অনেক বাঙালি আছে।
একটু ইয়ে আছে। তো মাশাআল্লাহ আমরা কথা বলছিলাম। কথা বলার পরে আমার ইয়ে আসছে। তো এখন দেখতেছি মানে অন্যদের ইংলিশ তো আমাদের থেকে ভালো। তাহলে কি করতে হবে? অন্য আরেকটা সিস্টেম করতে হবে। ওর ইংলিশ ভালো। ওনাদের ইন্ডিয়ানরা আমাদের থেকে বা আমাদের নেইবার অনেক কান্ট্রি আমাদের থেকে অনেক দিক থেকে আগানো আছে। যে স্কিল গুলো আমরা চাকরি ক্ষেত্রে গিয়ে থেকে শিখছি, তারা একাডেমিক লাইফ এটা শিখে গেছে। এটা আমাদের সাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তাদের নেটওয়ার্কিং স্কিল। আপনি চিন্তা করতে পারবেন না তাদের নেটওয়ার্কিং কত আগানো আমাদের থেকে। আমাদের জাতীয় খেলা কি? কাবাডি। হ্যাঁ? জাতীয় খেলা কাবাডি। সিক্রেট কি? পা ধইরা নামা। সিক্রেট কি? পা ধইরা আপনি ভালো করতেছেন। আপনার কারো সাথে লাগার দরকার নাই, কারো সাথে ইয়ে করার দরকার নাই। আপনি সুন্দর একটু কাপড়-টাপড় পরে চলেন। আপনি সুন্দর করে একটু কথা বলেন। আপনি রেজাল্টটাও মাঝে একটু ভালো করেন। এত ভালো না। একটু দাম দেখা বুঝছি। তা আমরা কি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে পাস করে আসছি না? আছে না এরকম? তো যে কথাটা বলতেছিলাম তখন দেখেন ওখানে আমি প্রেজেন্টেশনটা শুরু করছি কিভাবে? ওখানে প্রেজেন্টেশনটা শুরু করলাম এইভাবে যে মাছটা আমাদের বাসায় রান্না হওয়ার পরে বহুদূর থেকে এই মাছের ফ্লেভার আমাদের নাকে আসে। বলেন তো দেখি ওই মাছটা কি? আমি জানি আপনাদের সবার মনের মণিকোঠায় ওই মাছটাই ভেসে উঠেছে যেটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। তারপরের টপিকটাই কিন্তু আমার ইলিশে। বুঝা গেছে? তাহলে আমরা শুরু করি কিভাবে? দিস ইজ অমুক, অমুকের নাম তো আছে। অমুকের নাম আছে না? আচ্ছা আমি অমুক নাম বললাম। যতবার বলি, আমারে কেউ মনে রাখতে পারবে এখানে? সুযোগ নাই নাম দিবার। স্টার্টিং টা থেকে মানুষ আপনাকে মনে রাখবে। আপনি কেমনে শুরু করছিলেন? স্টার্টিং টা কেমন ছিল? এই যে ধরেন আমরা অনেক সময় লেভেল 1, সেমিস্টার 2, সেশন এই সেই সব বলি। এটা তো এখানে দেওয়া আছে। এটা আমার এটা রিড করার কিছু নাই। এটা পড়ার কোনো জিনিসই না। এট লিস্ট ধরেন আপনারা যদি আপনার প্রতি সেমিস্টারে আপনি দিচ্ছেন অথবা আপনারা যখন জবে যাবেন দেখা যাবে প্রতিদিন প্রেজেন্টেশন আসতেছে অথবা প্রতি সপ্তাহে মান্থলি আপনারা প্রেজেন্টেশন করতেছেন। আপনি প্রথমে শুরু করেন না টুডে আই এম গোইং টু ডেলিভার এ ভেরি ইম্পর্টেন্ট টপিক এন্ড মাই প্রেজেন্টেশন টপিক ইজ দিস। একটু ডিফারেন্টলি কিছু চিন্তা করেন। একটু ডিফারেন্টলি কিছু কিন্তু যখন আমি চিন্তা করব তখন অন্যরা দেখবেন নড়ে চড়ে বসবে। কারণ মানুষের কথা ভালো না লাগলে মানুষ শুনতে চায় না। ভালো লাগাইতে হবে। কেউ আমারে ভালো আমার আমাকে কেউ জ ভালো নাও বাসতে পারে। আমাকে কারো ভালো নাও লাগতে পারে। কিন্তু যতক্ষণ থাকবে এতক্ষণ এটা আমি লাগাই দিয়ে যাব। পরে ভুলে গেলে গেছে। কিন্তু সাধারণত ভুলে না। ভালো প্রেজেন্টেশন যারা করে, যেমন আমাদের ডিন স্যারই ভুলে নাই কত দায়িত্বের মধ্যে। ভুলার সুযোগ কম। ওকে, তাহলে আমরা স্টার্ট করলাম। ঠিক আছে? এখন চলেন পরের স্লাইডে। এখানে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রেজেন্টেশনের পরে কিন্তু এটা রিসার্চ বলে। যারা অডিয়েন্স আছে তাদের কনসেনট্রেশন ডাউন হয়। কনসেনট্রেশন আস্তে কমে যায়। তাহলে এই জায়গাটা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে ধরে রাখবেন। এখানে আপনারা যারা 1 এ আছেন, 1-2 তে আছেন এদের জন্য ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। এখানে একটা ট্রানজিশন পিরিয়ড হয়। আপনারা গ্রুপ প্রেজেন্টেশন করেন? একেকটা গ্রুপে গিয়ে অ্যাসাইনমেন্ট প্রেজেন্ট করতে হয়, মনোগ্রাফ প্রেজেন্ট করতে হয়। ওকে ফাইন। তাহলে আপনাদের এটা কাজে লাগে। ট্রানজিশনটা ট্রানজিশনটা হলো ব্যক্তিতে ট্রানজিশন হইতে পারে, ভয়েসেও ট্রানজিশন হইতে পারে। ধরেন আমি এখন কথা বলতেছি একটা সাউন্ডে। হুট করে আমি একদম খুবই সফট সাউন্ডে কথা বললাম। এই যে এই জায়গাটাতে অডিয়েন্সের কিন্তু একটা আপনার বাড়ি খায় কথা নিতে পারলাম। একটা ব্রেক চলে আসলো। আমার ফ্লো এর মধ্যে একটা কি হলো? ব্রেক চলে আসলো। তাহলে এখানে ট্রানজিশনটাতে খেয়াল রাখতে হবে দেখেন একটা স্পিকার ট্রানজিশন। স্পিকার ট্রানজিশন হলো আপনারা যে ৪ জন আছেন, ধরেন ৪ জন বা ৩ জনের একটা গ্রুপ। এই গ্রুপ পিপলদেরকে যে আপনারা সিরিয়াল করবেন, এই গ্রুপ পিপলরা যে আমি সিরিয়াল করব, এটা খেয়াল রাখতে হবে কার ভয়েস বেশি শার্প, কারটা বেশি সফট, কারটা মিড রেঞ্জে আছে। এইটা মেইনটেইন করে আপনি সিরিয়াল করে রাখেন। তখন যেটা কি হবে যে অডিয়েন্স একটা কমফোর্ট জোনের মধ্যে থাকবে। খুব বেশি ডাউন হয়ে যায় না, খুব বেশি আপ হয়ে যায় না। একটা সুন্দর একটা আপনার সাম্য অবস্থার মধ্যে আছে। হ্যাঁ? এখন আবার স্পিকার ট্রানজিশন এর সময় এখানে দেখেন আমি একটা প্রেজেন্টেশন করছি। এখানে আমরা ৩ জন ৩ দেশের ৩ জন ৩ দেশের গ্রুপ একটা। আমরা প্রেজেন্ট করতেছি। এই ভদ্রলোকরা দেখেন আমার দিকে এমন ভাবে তাকায় আছে এবং আপনারা যদি দেখেন যে উনাদের মধ্যে জ্ঞানে বয়সে সেলারিতে সবচেয়ে কম ছিলাম আমি।
কিন্তু ওনারা এমন ভাবে আমার দিকে তাকায় আছে ওই প্রেজেন্টেশনের মুহূর্তে মনে হচ্ছে যে না আমার গ্রুপ মেম্বার যে কথাটা বলতেছে এটা আসলেই গুরুত্বপূর্ণ, এটা আসলেই মনোযোগ দিয়ে শোনার দাবি রাখে। উনাদের যে কনসেন্ট্রেশন, উনাদের যে অ্যাক্টিভিটি এটা অডিয়েন্সের মধ্যে কিন্তু এটা রেপ্লিকেট করে। অডিয়েন্সের মধ্যে এটা রেপ্লিকেট হইছে। অডিয়েন্সও কিন্তু আরো মোর অ্যাক্টিভিটি বলছে যে কি বলতেছে দেখতেছে সবাই। এইজন্য আমরা যখন গ্রুপ ওয়ার্ক করি তখন অনেক সময় দেখা যায় কি আপনারা দেখেন তো মিলে কিনা সামনে দাঁড়াইছে ৩ জন, ১ জন প্রেজেন্ট করতেছে। অডিয়েন্সকে ধরে রাখার দায়িত্ব তার, স্লাইড চেঞ্জ করার দায়িত্ব তার, কোশ্চেনের আনসারও দিবে সে। এরা ২-৩ জন একটু কথাবার্তা বলে। হয় এরকম? বেশি জোরে বলে না কিন্তু। কানে মুখে বলে। পাশের জনের সাথে বলে। হ্যাঁ, হইতে পারে ধরলাম যে খুবই অনেস্ট মানুষ প্রেজেন্টেশন নিয়েই কথা বলতেছে। যে প্রেজেন্টেশনটা হচ্ছে খুবই অনেস্ট মানুষ অন্য কোনো আউট টপিকে যায় নাই, প্রেজেন্টেশন নিয়েই কথা বলতেছে। কিন্তু প্রেজেন্টেশন নিয়েও সে কথা বলার কারণে অডিয়েন্স কি জানে উনারা কি নিয়ে কথা বলতেছে? অডিয়েন্স কি মনে করবে? ফাউল একটা গ্রুপ গসিপ করতেছে। এ এই গ্রুপের লোকই আরে দাম দেয় না। তাই আমরা আর কি শুনবো? ওর গ্রুপের মানুষই প্রেজেন্টেশনটারে দাম দিতেছে না। তাহলে আমরা আর কি শুনবো? এটা কিন্তু এই যে অন্য গ্রুপ থেকে আমি অলরেডি আলাদা হয়ে গেলাম না? অলরেডি আলাদা হয়ে গেলাম। একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা। আরেকটা আছে দেখেন ইমার্জেন্সি ট্রানজিশন হয়। ইমার্জেন্সি ট্রানজিশনটা কি? ইমার্জেন্সি ট্রানজিশনটা এটা বিভিন্ন কারণে হইতে পারে। সবগুলো কারণ আমি বলার মতো সময় নাই। একটা কারণই বলি। ধরেন হঠাৎ করে একজন অসুস্থ হয়ে গেল। হইতে পারে না? ওই যে আগে বলছিলাম হাত পা ঘামে। একজন অসুস্থ হয়ে গেল। অথবা যেকোনো কারণে আমার যে ফ্লোটা ছিল, হ্যাঁ? ধরেন ইন্ট্রোডাকশন উনি বলবে, মেথোডোলজি উনি বলবে, রেজাল্ট উনি বলবে, ডিসকাশন অথবা কনক্লুশন এই ৪ জনে আমরা ভাগ করে নিছি। এখন মেথোডোলজি যিনি বলবে উনি তো অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? অ্যাক্সিডেন্টাল কেস। এই জিনিসটা যে ঘটতে পারে, এই যে বললাম রিসার্চটা হচ্ছে মাইন্ড গেম। প্রেজেন্টেশনটা হচ্ছে মাইন্ড গেম। এটা আমার আগে জানা থাকবে। এটার ব্যাকআপ প্ল্যান আমি প্রেজেন্টেশনে যাওয়ার আগে করে যাব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে পরের জন ফ্লোর নিয়ে নিবে। এবং এই যে উনি যে নার্ভাসনেস এর কারণে উনাকে সরায় দিছে এটা আবার অডিয়েন্স বুঝবে না। তাহলে এটা কিভাবে হবে? এটাই ভাবে হবে। আমরা এই কথাটা এইভাবে বলতে পারি যে আমার আ আগের যে সম্মানিত প্রেজেন্টার তিনি চমৎকারভাবে আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছেন। তো এখানে মেথোডোলজি পার্টটা আমরা সময় স্বল্পতার কারণে আমরা এসকেপ করে গেলাম। মেথোডোলজি পার্টটা আমরা কি করে গেলাম? এসকেপ করে গেলাম। তাহলে হয়ে গেল না? এটা আমরা করি না অনেক সময়? স্যাররাই তো বলে এটা এসকেপ করো, এটা এসকেপ করো, পরেরটাতে যাও। তাহলে আমিই বলে দিলাম। তাহলে কি হলো? অডিয়েন্স এর যে ফ্লোটা ছিল আমার ওই ফ্লোটা নষ্ট হলো না। ইমার্জেন্সি ট্রানজিশন এর ক্ষেত্রে অথবা আপনি বুঝতেছেনই না এমন একটা স্লাইড এটা এসকেপ করা যাচ্ছে না। এটা এসকেপ করা যাচ্ছে না। কিন্তু উনি বলতেও পারছেন না। তাহলে আপনি বলেন and add to that or in addition with my co-presenter I will continue from this moment. এই কিন্তু চলে গেল আমার ফ্লো চলে আসলো। এখন এই জায়গাতে একটা বিষয় খেয়াল করতে হবে দেখেন এখানে ইগো নিয়ে আসা যাবে না। আমি পারতেছিও না। হাত পাও কাঁপতেছে। বলতেছিও না। আরেকজনে আসছে বলতে তারে জায়গাও দিতেছি না। আমি মনে করতেছি সবার সামনে আমি লজ্জা পেয়ে যাব। এখানে পার্সোনাল কিছু নাই। আমি একটা গ্রুপ প্রেজেন্টেশন এ গেছি। গ্রুপ পারফরম্যান্স কে এখানে ইভালুয়েট করা হবে। এজন্য গ্রুপের যে ইন্টারেস্ট, গ্রুপের ইন্টারেস্টটাকে আমাকে আটমোস্ট প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? এজন্য যিনি আবার ধরেন অনেক সময় একজন আটকে গেছে, কথা বলতে পারতেছে না, আসতেছে না ভিতর থেকে। হয় না এরকম অনেক সময়? কথা আসতেছে না। আবার পাশ থেকে কেউ তার জায়গাটাও নিতেছে না। কি পরিমাণ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে? ২ জনের ক্ষেত্রেই এই জায়গাটাতে কোঅপারেট করতে হবে। মিডিয়া ট্রানজিশন এর বিষয়টা হলো যেমন ধরেন আমার স্লাইড আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ? এখন যদি এটা না করে আমি বলতাম নেক্সট স্লাইড। এখন আমার কথার মধ্যে দিয়ে আমার শেষ হয় নাই। নেক্সট স্লাইডে চলে গেছে। আবার যদি বলি প্রিভিয়াস স্লাইড প্লিজ তাহলে কি হলো? ফ্লো নষ্ট হয়ে গেল। ফ্লো নষ্ট হয়ে গেল না? এজন্য সবসময় মিডিয়া ট্রানজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কন্ট্রোল নিজের কাছে রাখা। এজন্য পোয়েমটা, স্লাইড চেঞ্জার এটা মাস্ট প্রেজেন্টেশন এর জন্য। এখন ধরেন একটা পয়েন্টের বিভিন্ন দামের আছে। বিভিন্ন দামের আছে না? এটাও আমার ইনভেস্টমেন্ট। প্রতি সেমিস্টার ফি যে দিচ্ছি না, এটা যেরকম ইনভেস্টমেন্ট, এই যে নিজের গোছানো, পরিপাটি করে রাখা, নিজের জিনিসগুলো সব রাখা, এটাও আমার ইনভেস্টমেন্ট। পার্ট অফ ইনভেস্টমেন্ট। এজন্য এটা আমি নিজে গোছাবো। হইতে পারে যে আমার ফ্যাকাল্টিতেই নাই একটা পয়েন্টটা। হইতে পারে যে আমার ডিপার্টমেন্টে নাই পয়েন্টটা।
বাংলাদেশে নাই, 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 কেন নাই? এই জিনিস যদি আপনি খুঁজতে যান, এই চক্কর থেকে আপনি জীবনে বাইরে হতে পারবেন না। তাহলে আমাকে কি করতে হবে? যা নাই তার মাঝে থেকে আমি করে দেখাই দিব যে আমার এটা আছে। এটা যে করতে পারবে, এই কাজটা যে করতে পারবে, সেই কিন্তু তার ডেস্টিনেশন এ পৌঁছাবে ইনশাআল্লাহ। অভিযোগ করে, অনুযোগ করে কোনদিনও কোন সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান আসে ইনিশিয়েটিভ এর দ্বারা। যে জিনিসটা নাই এই গ্যাপটা আপনি ফিল আপ করে দেন। এটার জন্য কিছু এক্সট্রা এফোর্ট দিতে হয়। এটার জন্য একটা আলাদা মাইন্ড সেটআপ লাগে। এই মাইন্ড সেটআপ এর কারণে আল্লাহ পাক তাকে রিওয়ার্ড দেয়, তাকে ভ্যালু দেয়। একসাথে করতেছে ফ্রেন্ড সার্কেলরা দেখবেন বের হওয়ার ৫ বছরের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে। ৫ বছর একসাথে করছে। বের হওয়ার ৫ বছরের পরে আলাদা ডিফারেন্স হয়ে গেছে। এই জিনিসগুলোর কারণে। আচ্ছা, পরের ইয়াতে চলে যায় আই কন্ট্রাক্ট। এখন ট্রানজিশনটা আমি ঠিক রাখলাম। এখন অডিয়েন্স কে কেমনে ধরবো? অডিয়েন্স কে ধরে রাখার ইয়ে হলো, এখানে দেখেন একটা আমি দেখেন আমার স্লাইড কিন্তু পিছনে। স্লাইডটা পিছনে না? এটা মোস্ট প্রবাবলি থাইল্যান্ডের হ্যাঁ, থাইল্যান্ডের একটা কনফারেন্স এ। এখানে যারা আছে সবাই কিন্তু বাংলাদেশী না অডিয়েন্স। বিভিন্ন ভাষারও আছে। কিন্তু আপনারা দেখেন আমি যে কথা বলতেছি আমি একদমই স্লাইডের দিকে তাকানো আছে। এই যে ২ জন ভদ্রলোক এখানে ২ টা দেখা যাচ্ছে। পুরো অডিয়েন্সটাকে দেখা যাচ্ছে না। পুরো অডিয়েন্স কিন্তু হয় স্লাইডের দিকে তাকানো আছে, নয় আমার দিকে তাকানো আছে। এই বিষয়টা বুঝানো যায়? এটা সত্য স্বীকারোক্তি না আমার? এখানে বাড়ায় কিছু বলি নাই। কেমনে বললাম এটা সত্য স্বীকারোক্তি? নয়তো উনাদের মাথাগুলা ডাউন থাকতো। উনারা আমার কথা যদি ভালো না লাগতেন, তাহলে উনারা কি করতো? Facebook এ ব্রাউজিং করতো। অন্য জায়গায় মনোযোগ সরে যেত। এজন্য আই কনট্যাক্ট টা হলো আপনি যখন আই কনট্রাক্ট অডিয়েন্স কে ধরে রাখতে চাইবেন, তখন এই আই কনট্যাক্ট টা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকে মনে করবে উনি আমার দিকে তাকায় কথা বলতেছে। আচ্ছা আপনাদের কি মনে হয় আমি যদি মাঝখানে যাই, বিয়ে করি, এটা কি এমনি? না। এটারও একটা বিষয় আছে। যখন মাঝখান পর্যন্ত যায়, পিছনের জন্য বুঝে যে উনি আমারে দেখতেছে। আছে না? অ্যাওয়ার্ড হয়ে যায় মানুষ এটার দ্বারা। এখন আই কনট্যাক্ট আনার জন্য আপনি কিভাবে আনবেন? দেখেন ওন ইউ স্টেজ একটা কথা আমি বলছি। ওন ইউ স্টেজ আপনি স্টেজকে কিভাবে ওন করবেন? আপনারা খেয়াল করিয়েন। আমি এখানে আসার পরে আমি কয়েকবার এই জায়গাটা দিয়ে হেঁটে গেছি। এই জায়গাটা দিয়ে আমি কয়েকবার হেঁটে গেছি। এবং স্যাররা ওখানে স্ন্যাকস খাচ্ছিলেন। আমি ওখানে কম সময় দিয়ে আমি এখানে চলে আসছি। এখানে এসে আমার স্লাইড গুলো আমি রেডি করছি। আবার আপনাদের দিকে তাকাইছি। আপনারা কারা, কারা আছেন। জিনিস তো এরকমই থাকবে। চেঞ্জ হওয়ার তো আর সুযোগ নাই। মোটামুটি আমি অডিয়েন্স রিড করে ফেলছি। রিড করে দেখেন আমি আমি এই বিল্ডিং এ মনে হয় এবার ১ম আসলাম জন্মের পরে। কিন্তু আমি যে প্রেজেন্টেশন করতেছি আপনারা ইভালুয়েট করেন। মনে কি হয় আমি ১ম আসছি এখানে? এটার দায়িত্ব আপনাদের। এই স্ক্রিনিংটা আপনারা করবেন। এটার মেইন হলো এজন্য আপনি যখনই হোক আপনাকে স্টেজকে রিড করতে হবে। স্টেজকে রিসার্চ করতে হবে। অডিয়েন্সকে রিসার্চ করতে হবে। অডিয়েন্স যেন আমার কাছে ফ্রেন্ডলি মনে হয়। অডিয়েন্স যেন কখনোই আমার কাছে অপরিচিত মনে না হয়। স্টেজটা যেন অপরিচিত মনে না হয়। আচ্ছা দেখেন তো ১ম কইছিলাম ৩০০ না? কতগুলা লাইট। ভাগ্য ভালো এখানে এইভাবে ধরতেছেন। কোথায় সেশন নিছি? যাই হোক। ওখানে কি করছে? লাইট দিছে এরকম ভাবে পুরো আমার চোখে আসতেছে। এগুলো কিন্তু আপনার মধ্যে abnormality তৈরি করবে। আপনার কনফিডেন্ট কে ডাউন করে দিবে। যদি আপনার এই আগে থেকে আপনি অডিয়েন্সটাকে না বুঝেন। হঠাৎ করে ধরেন এতগুলা মানুষ তাকায় আছে। হঠাৎ করে ২ পাশ দিয়ে ২ টা লাইট আপনার চোখে মেরে দিছে। এগুলা কনফিডেন্ট কে ডাউন করে দেয়। কিন্তু এর আগে যদি আমার স্টেজটাকে আমি ওন করে নেই, স্টেজটা সম্পর্কে আমার একটা ধারণা থাকে, অডিয়েন্স কে সম্পর্কে একটা ধারণা থাকে, তখন কিন্তু এগিয়ে থাকে। এবং আমি সাহসী এবং শিশিরকে এটাও বলছি, তোমরা যে অডিয়েন্স এর প্রোগ্রাম করবা, অডিয়েন্স এর ছবিগুলো এই অডিটোরিয়ামের ছবিগুলো আমারে পাঠাইবে। ওরা মনে করছে, আমি জানি না কি মনে করছে। এটা বলা ঠিক না। আমি কেন বলছি এটা তো আমি জানি। আমি আমার সুবিধার জন্য বলছি। যেন আমি আগে থেকে এটার সাথে ইউজড টু হয়ে যাই। ঠিক আছে? ওকে ফাইন। এখন আসেন একদম বিগিনিয়ার যারা অথবা আপনি একটা মিড রেঞ্জ এ আসছেন। সবাই কিন্তু একসাথে পরিবর্তন হয় না। আছে না? সবাই কি একসাথে পরিবর্তন হয়? সবাই একসাথে পরিবর্তন হয় না। একই পরিমাণও পরিবর্তন হয় না। কেউ জীবনেও পরিবর্তন হয় না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক দেয় নাই তারে। কি করবে? কিন্তু প্রত্যেক রোগের আলাদা, আলাদা মেডিসিন আছে। ধরেন আমি ফেয়ার ওভারকাম করতে পারতেছি না। প্রেজেন্টেশন ভয় ওভারকাম করতে পারতেছি না। কিন্তু আমি চাই অডিয়েন্স আমার সাথে কানেক্টেড থাকুক। এখন তাইলে কি করব? এখানে টিপস হলো
বা এখানে আপনি একটু টেকনিক্যাল হয়ে যান। কনফারেন্সে একটা গ্রুপ গেল, হ্যাঁ? বা পরিচিত কয়েকজন গেল। এই যে ২ টা পার্ট আছে। এখানে বোঝা যাচ্ছে ২ টা পার্ট আছে আমাদের এই অডিটোরিয়ামে। আপনার পরিচিত ২ জন মানুষকে আপনি ঠিক মাঝ বরাবর ২ পাশে বসান। এখন আপনি তাকে দেখেই কথা বলবেন। আপনার ওই ফ্রেন্ডের দিকে তাকায় কথা বলবেন। এই পাশ পুরা মনে করতেছে উনারা কানেক্টেড আছে। আর এই পাশে যিনি আছে সুন্দর করে আপনি এখানে এসে কথা উনি এইভাবে দাঁড়ান। দাঁড়ায় উনার দিকে তাকায় কথা বলেন। এই অডিয়েন্সরা কি মনে করতেছে? উনারা যিনি প্রেজেন্টার আছে উনি আমাদেরকেও ভ্যালু দিচ্ছে। কানেক্টেড হয়ে গেল না? আচ্ছা, এটা দেশের ভিতরে। এখন দেশের বাইরে গেলেন, ওখানে তো কেউ পরিচিত নাও থাকতে পারে। বাংলাদেশে হইতে পারে। একসাথে এরকম হয় যে বাংলাদেশ থেকেই গেছে এয়ারপোর্টে গিয়ে দেখা হইছে যে ওই কনফারেন্সে যাচ্ছে। সবাই বাংলাদেশ থেকে আসছে। এর আগে পরিচয় নাই। তাহলে ঐরকম তো ইন্টিমেট না। এখন কি হবে? এটারও সমাধান আছে। ধরেন এই যে অডিটোরিয়াম, অডিটোরিয়ামের মধ্যে ২ টা কর্নার আছে। লেফট কর্নার আছে, রাইট কর্নার আছে। এখন আপনি দৃষ্টিটা আরেকটু পিছনে নিবেন। মানুষের দিকে তাকাবোই না আমি। আমি একদম ওই যে মাথা, ওই কোণার দিকে তাকায় কথা বলব। অডিয়েন্স কি মনে করতেছে? পুরা এটার দিকে তাকায় কথা বলতেছি। আর এইদিকেও আমি একদম ওই যে এসিটা আছে, এসিটা বা কোণা তো দেখা যায় না। এইদিকে আমি এসি টার্গেট করলাম যে আমি এসির দিকে তাক করে কথা বলব। তাহলে কি হলো? অডিয়েন্স কিন্তু এখানেও আমার সাথে কানেক্টেড হয়ে গেল। এই ধরনের যেখানে যেটা প্রয়োজন সব জায়গায় এক জিনিস তো হবে না। যেখানে যেটা ডায়েট করতেছে। একেক ডাক্তার একেকটা দিছে। এখন আমার ধরেন রেড মিট খাইতে ভালো লাগে। একজনের রেড মিট একটু বেশি দিছে, আরেকজন একটু অ্যাডজাস্ট করে দিছে। এখন ৩ ডাক্তারের ৩ টা মন মতো খাইতেছি। আচ্ছা ওয়েট বাড়বে না কমবে? বলেন? বাড়বে। সব জিনিস সব জায়গায় চলবে না। ঠিক আছে? যেটা যেখানে প্রয়োজন স্থান, কাল, পাত্র ভেদে সেটা ওইখানে দিতে হবে। ওকে, আমরা তারপরে স্লাইডে চলে যাই। এখন আসেন কানেক্টিং অডিয়েন্স। এটা আগেরটার সাথে এই স্লাইডের অনেক কথা আমাদের চলে আসছে যেটা গুরুত্বপূর্ণ মিস হয়েছে সেটা আমি বলছি। এখানে আপনারা আমার ছবিটা যদি একটু দেখেন। আগের গুলো সব ছিল কিন্তু ফোরামের মধ্যে একাডেমিক প্রেজেন্টেশন। এখানে দেখেন এটা কিন্তু ফিল্ড প্রোগ্রাম। এটা ফিল্ড প্রোগ্রাম, হ্যাঁ? এখানে আমরা আপনার হচ্ছে আমাদের টেকনোলজি গুলো ফার্মার পর্যায়ের কাছে এটা তারা কিভাবে অ্যাডপ্ট করতে পারে কিনা ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি গুলা কি। এই যে স্যার একটা কথা বলছিলেন প্রথম যে প্রেজেন্ট করতেছেন স্যার ফার্স্ট কমেন্ট ছিল এটা যে এটা বুঝে না অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট বা আদার কি এটা একদম আম মানুষ খাঁটি বাংলা যারা বলে তারে আপনি বুঝায় দেন। এটা হচ্ছে একজন প্রেজেন্টার একজন রিসার্চারের বৈশিষ্ট্য। আমি ল্যাবে অনেক কাজ করছি। কোন- অনেক কাজ করছি ল্যাবের মধ্যে। কিন্তু রিসোর্স ইউজার যারা আছে তারা আমার টেকনোলজি নিবে কিনা? রিসোর্স ইউজার যদি আমার টেকনোলজি না নেয়, ইন্ডাস্ট্রি যদি আমার টেকনোলজি না নেয়, আমার ফান্ড পাবো সামনে? তাহলে আস্তে, আস্তে এই রিসার্চটা কি হয়ে যাবে? যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, যদি রিসোর্স ফ্রেন্ডলি না হয়, ইকোনমিক্যালি ভায়াবল না হয়, ইকো ফ্রেন্ডলি না হয়, তাহলে কিন্তু ওই রিসার্চটা ওই পরিমাণ সাস্টেইনেবল হবে না যেগুলো কনসিডার করে দেবে। এখানে দেখেন অনেকগুলো মাথা দেখা যাচ্ছে এবং এখানে দেখেন কোশ্চেনের কথা বলা হয়েছে সোজা আমরা যে কথা বলি এইভাবে কাইত হয়ে কথা এইভাবে কাইত হয়ে কথা স্ট্রেট সোজা এটা অনেক গুরুত্বপূর্ণ ওপেন আপনি দেখেন আমার হাত অনেক আছে না কথা বলার সময় পকেটের ভিতরে হাত রাখে এটা জানি না এটা কোনো ভাবের বিষয় না এটা আলামত হইল ল্যাক অফ কনফিডেন্ট পকেটে হাত রেখে কথা বলতেছে এটা কিসের আলামত ল্যাক অফ কনফিডেন্ট কে বলছে এটা স্বতঃসিদ্ধ প্রমাণিত এটা আমি বলি না কেউ পকেটে হাত দিয়ে কথা বলতেছে মানে কি উনি কমফোর্টেবল না যিনি কমফোর্টেবল উনি সবসময় ওপেন থাকবেন সব সময় ওপেন সব সময় ওপেন এখানে দেখেন যাদের সাথে কথা বলতেছি একটা মাথা আপনারা নিচে পাবেন সবাই দেখতেছে এবং আপনারা আমার জেস্টার দেখেন আমার শোল্ডার দেখেন পোস্টার দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন এবং মুভমেন্ট দেখেন খুব বেশি ধাপাধাপি না কিছু মানুষ আছে খুব বেশি ধাপাধাপি করে বুঝতেছে না লাফায় বুঝাই গেল বুঝতেছে না চিল্লে বুঝাই গেল না এখানে কিন্তু একটা ডিফারেন্সিয়েশন করতে হবে ডিবেট আর প্রেজেন্টেশন দুইটা দুই জিনিস ডিবেট আর কনফারেন্স কিন্তু এক জিনিস না ওখানকার যে ভয়েস যে ভোকাল টিউন হবে প্রেজেন্টেশনের সময় এটা হবে না বুঝা গেছে মোটামুটি এই আমরা বিষয়গুলো এখানে কভার করে দেওয়া হ্যাঁ এখানে আরো অনেক কথা আছে কিন্তু মোটামুটি চলে আসছে আমরা পরের স্লাইডে চলে যাই
এখন আসেন যেটা গুরুত্বপূর্ণ, আমাদের স্লাইড গুলা ভালো করা দরকার। এর আগে হচ্ছে আমরা আমাদের ডেলিভারিটা কিভাবে মোর স্পন্টেনিয়াস হয়, অডিয়েন্স ফ্রেন্ডলি হয়, অডিয়েন্স আমার কাছ থেকে মেসেজ নেয়। হ্যাঁ? আমি এরকম অডিয়েন্সকে ওন করতে পারি, এই বিষয়গুলো আমি বলছি। এখন যতটুকু পর্যন্ত কথা বলছি, বুঝতে পারছেন সবাই? ওকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়। বুঝতে পারছেন সবাই এটার মানে কি? যারা বসে আছে এটা তাদের বুঝার অক্ষমতা না। যিনি বলতেছে উনার ডেলিভারি করার অক্ষমতা। কেউ যখন বলবে যে বুঝতে পেরেছি সবাই। আরেকটা হচ্ছে বুঝাতে পেরেছি। আমি কি বুঝাতে পেরেছি? টার্ম পার্থক্য আছে। এখন বুঝতে পারছি সবাই এটার মানে কি? আমি যে কথাগুলা আপনাদের উপযোগী করে আপনাদের কাছে বলতে পারছি কিনা? এটা জানতে চাইছি। বুঝা গেল? এটা অডিয়েন্স এর কোন বিষয় না। এটা হচ্ছে যদি না বলতে পারি এটা আমার অক্ষমতা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আসেন এটা আপনারা জানেন স্লাইড কিভাবে ভালো করতে হয়, তাই না? এবং আপনাদের স্লাইড গুলা মোটামুটি ভালো ছিল। কিছু জায়গায় যেটা বুলেট পয়েন্টে এত আসে, স্লাইডের একটা কোর সিক্রেট আছে। একটা স্লাইড একটা মেসেজ দিবে। একটা স্লাইড ধরেন আজকে আপনারা 3 মিনিট প্রেজেন্টেশন আছে, দিতে আসছেন। আচ্ছা আমি জানি না এখানে যারা অর্গানাইজার আছেন তারা বলতে পারবেন। কোথাও কি স্লাইড লিমিটেশন দেওয়া ছিল? কয়টা ছিল স্লাইড লিমিটেশন? আচ্ছা। এখানে একটা বিষয় হলো ৩ টা স্লাইডই কেন হইতে হবে? আমার তো ৩ মিনিট দেওয়া আছে। ৩ টা স্লাইডই কেন? আমার ৩ মিনিট দেওয়া আছে। আমি ৩ মিনিটের মধ্যে এটা প্রেজেন্ট করব। মাল্টিপল স্লাইড হইতে পারে। আপনি ওপেন রাখেন। সে কি মেসেজ দিচ্ছে এটা আপনি দেখেন। আর ধরেন ৩ টা স্লাইড দেওয়া আছে। অর্গানাইজারদের থিওরি করা দরকার না? না করলে ডাকবে? আচ্ছা। ধরেন আপনার ৩ টা স্লাইড আছে। এখন ৩ টা স্লাইডে আপনি আপনার ইয়েটা দিবেন। কিভাবে দিবেন? ভাগ করে ফেলেন। ৩ টা স্লাইডেই আপনার থাকবে। বললাম না আমার পুরা রিসার্চ এখানে প্রেজেন্ট করার দরকার নাই। ১ম এ একটা ইন্ট্রো থাকবে। এই ইন্ট্রোর মধ্যে ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই। অনেকে লিখছেন ওয়াই এটা খুব চমৎকার যে এখানে ইয়াটা কি বা নভেলিটিটা কি, সিগনিফিকেন্সটা কি, জাস্টিফিকেশনটা কি আপনি এভাবে নিয়ে আসেন। তাই তো আসেন। ওখানে আপনি ইন্ট্রো দিলেন। আপনার এখানে এই রিসার্চটার সিগনিফিকেন্সটা কি, কোন নভেলিটি আছে কিনা এটা অডিয়েন্স বুঝে গেলেন। এক লাইন সাবজেক্টটা বলতেছিলেন যে আপনারা হাইলাইটেড করে দেন। এত মেসে মানুষ তো স্লাইডই দেখতে পারে না। আবার এত স্পিডে বলতেছে। কেন এত স্পিডে বলে? লেখা অনেক। না বললে মনে হয় বলা হয় না। বেশি দিলে বেশি দেওয়া হয়। বেশি দিলে বেশি ঝামেলা। এজন্য কম দিলে সব লাইনের সুবিধা। ইভালুয়েটরদের জন্য ভালো, প্রেজেন্টারের জন্য ভালো। তাইলে এখন আসেন আপনাদের প্রেজেন্টেশনটা সম্পর্কে একটা অবজারভেশন দিয়ে দিই। তাহলে আমার একটা কি কেন করলাম? এটা পাওয়া গেল একটা ইন্ট্রো চলে আসলো। এখন একদম কি মেসেজ? যেমন ওখানে একজন প্রেজেন্টারকে আমি জিজ্ঞাসা করছিলাম না? ওই যে উনি বলছিলেন যে এটা কস্ট এফেক্টিভ। কস্ট এফেক্টিভ। এখানে অনেকগুলা লাইন ছিল। আমার মতে ওই স্লাইডের ৩ টা কি মেসেজ ছিল। কস্ট এফেক্টিভ, লোকালি এভেইলেবল, ইকো ফ্রেন্ডলি। এইটা যদি থাকতো পুরো মেসেজ এখানে চলে আসছে। ব্যাকটেরিয়াল লোড কত, কাউন্ট কত এগুলো মোর টেকনিক্যাল আলোচনা। এটা যদি কেউ জানতে চায় এটা আমার ব্যাকআপ স্লাইড থাকবে। আমার তো পা বেঁধে দিছে ৩ টা স্লাইড। তা আমি আপনার এত কিছু কেমনে দেখাবো? এটা কিন্তু বুঝতে হবে। তখন আমার ব্যাকআপ স্লাইড থাকবে। হ্যাঁ, আপনি যে ফাইন্ডিংসটা আনছেন এটা কোথা থেকে? তখন আমি দেখাবো স্যার এই যে আমার টেবিল, এই টেবিল থেকে আমি এই ফাইন্ডিংসটা নিয়ে আসছি। বুঝা গেছে? এজন্য ব্যাকআপ স্লাইড রাখার প্রবণতা, ব্যাকআপ স্লাইড রাখার অভ্যাস এটা আমাদের করতে হবে। আমার প্রেজেন্টেশন করার জন্য যে স্লাইড গুলো আমি রেডি করব, প্রেজেন্টিং স্লাইড গুলা সবসময় ঝকঝকে চকচকে হবে। এখানে সব বুঝানোর দায়িত্ব আমার না। যে বুঝবে না তার জন্য ব্যাকআপ স্লাইড আছে। আমি ওখান থেকে ওই ডাটাটা ওইটা দেখাই দিব, ওই ফিগারটা ওখান থেকে দেখাই দিব, ওই গ্রাফটা ওখানে দেখাই দিব, অ্যানালাইসিসটা ওখান থেকে দেখাই দিব। বুঝা গেছে? এটা আমার কোর প্রেজেন্টেশনের পার্ট। ওকে। আমার মনে হয় মোটামুটি চলে আসছে এই স্লাইডে যে কথাগুলো ছিল। এখন আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখেন কিছু এক্সাম্পল আমরা এই পাশে যেই টেবিল দেখতেছেন, একটা টেবল, পুরা একটা টেবল আছে একটা স্লাইডের মধ্যে। এই সিমিলার টাইপ অফ ইনফরমেশনই এই পাশের ইয়াটাতে আছে। এটা আচ্ছা, এটা আমি উনারটা দেখে আমারটা রেডি করছি।
স্যার বলতে পারবে টিবিটি এর যে প্রোগ্রাম ছিল, রাতারার যে বুক চ্যাপ্টারটা ছিল ওখানে আমার রিপ্রেজেন্টেশনটা ছিল। মেমোরিয়াল ইউনিভার্সিটির সাথে, কানাডার সাথে আমাদের ফ্যাকাল্টি অফ ফিশারিজ এর স্যার একটা কোলাবোরেশন করেছিলেন, ওখানে এটা ছিল। এখানে দেখেন একদম যে কেউ তাকাইলে একদম যিনি বুঝে না, ফিশারিজ এর টেকনিক্যাল বিষয়গুলো বুঝে না, ফিশারিজ বুঝলেই কিন্তু ওপেন ওয়াটার ম্যানেজমেন্ট বুঝা যায় না। ওপেন ওয়াটার নিয়ে কাজ করলে কিন্তু গভর্নেন্স বুঝা যায় না। গভর্নেন্স নিয়ে কাজ করলে, গভর্নেন্স নিয়ে যদি কেউ কাজ করেও থাকে, সে কিন্তু আপনার ক্লাইমেট ডিনামিক্সটা বুঝবে না। অনেক ডাইভার্সিফিকেশন আছে। তাহলে আমাকে আবার সবাই কিন্তু এই টপিকের উপর ইন্টারেস্টেড। তাহলে সবাইকে বুঝাইতে হবে। সবাইকে বুঝার জন্য জাস্ট খুব সিম্পল ওয়েতে আমি এখানে নামগুলো লিখেছি। কি জিনিস? কম্প্রিহেনসিভ স্কিম। প্রণোদনা দেয় ছেলেদেরকে। কি, কি দেয়? খালি এটা লিখছি। কত করে দেয়, কত সাল থেকে শুরু করছে, কত করে পাস দেয়, ইয়ারলি কত পায়, এগুলো কিচ্ছু এখানে দিছি না। কিন্তু মেসেজ এই আমরা যেটা মেসেজটা যেটা ছিল এই স্লাইডের পাইছে কিনা বলেন তো? মেসেজটা যেটা ছিল আমি এটা বুঝাইতে চাচ্ছি গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিছে, জেলেদেরকে কিছু প্রণোদনা দিচ্ছে। এই মেসেজটা তো এখানে আছে। এখন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, অথবা বাঙালি তো এই জন্য এগ্রেসিভ শব্দ আসে, চ্যালেঞ্জ না, কেউ যদি আমার কাছে জানতে চায়, কেউ যদি আমার কাছে জানতে চায় এটার ব্যাকআপ কি, তখন আমার কাছে ইনফরমেশন আছে। এই যে টেবিল, এই টেবিলটা তখন আমি ওনাকে দেখাই দিই যে এটা আমরা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে নিছি, অথবা সোর্স মেনশন করা থাকবে ওই স্টাডি থেকে, ওই পেপার থেকে আমি এটা নিছি। ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখেন যে জায়গাটাতে আমাদের আরো সমস্যা হয়, স্টাডি এরিয়া। স্টাডি এরিয়া একদম পুরো একটা প্যারাগ্রাফ, অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নের, অমুক গ্রামে আমার স্টাডি এরিয়া। কি হইল? সবকিছুর বেস তো একটাই, তো তাই কাজ করছি। আপনি একটা ম্যাপ দেন, আপনি একটা ম্যাপ দেন, যদি আপনি জিআইএস এ বানাইতে পারেন ভালো, আর জিআইএস ব্যবহার করতে পারেন খুবই ভালো। না হইলে আপনি গুগল থেকে নিয়ে আসেন, সোর্সটা দিয়ে দিবেন, ওখান থেকে নিয়েছি। নেওয়া কি নিষেধ? নেওয়া নিষেধ না। রিসার্চের সবচেয়ে বেশি সুবিধা আমি বুঝি না যে মানুষ কেন মানে রিসার্চটাকে তার ক্যারিয়ার হিসেবে নেন। এখানে তো মুখস্থ করার কিছু নাই রে ভাই। এখানে মুখস্থ করার কিছু নাই। এখানে আপনি জাস্ট খাটবেন, আরেকজন পড়ছে এটা আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করেন। চাকরি পড়াশোনার সময় কতক্ষণ পড়তে হয়? চাকরি পড়াশোনা করা কঠিন না রিসার্চ করা কঠিন? এটা ম্যাটার অফ ডিবেট, এটা আরেক ডিসকাশন। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি এটা খুবই সিম্পল। আরেকজনের আছে, আপনি খালি বলেন উনি করছে। উনি করছে তাইলেই কিন্তু আমি আমার কাছে এটা দেখাইতে পারতেছি। কেউ বলবে না যে তুমি এটা কেন করছো? এই যে দেখেন এখানে আমি জাস্ট এই যে একটা আইকন ব্যবহার করছি, লোকেশন। একটা আইকন দেখা যাচ্ছে না? এটা বোঝা যাচ্ছে না একটা লোকেশন? আমার ৩ টা স্টাডি এরিয়া আমি এখানে জাস্ট ইয়ে করেছি। এখন আমি মুখে বলে দিই সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা, হ্যাঁ? শ্রীরামপুর গ্রাম। আমি বলে দিই। এটা তো ওখানে নাই। কিন্তু আমি বলে দিছি। তাহলে এই স্লাইডের মেসেজটা মানুষ পেয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের স্লাইড গুলো ইয়ে করার। আচ্ছা, এখন আসেন মাস্টার প্রেজেন্টার হইতে চায় মানুষ। এখানে আমি কয়েকটা ছবি নিয়ে আসছি। উনারা উনাদের ব্যাকগ্রাউন্ডে উনাদের টপিক গুলো নিয়ে মানুষের সাথে এই ইস্যু গুলো নিয়ে কথা বলে। এজন্য উনাদেরকে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়ে আসছি। হ্যাঁ, মাওলানা তারিক জামিল সাহেব ইসলামিক মোটিভেশনাল স্পিকার হিসেবে গ্লোবালি রিকগনাইজড। আইমান সাদিক ভাই, এই যে বাংলাদেশে যে এখন একটা এয়ার টেকের জোয়ার চলতেছে, স্কিলের একটা জোয়ার চলতেছে, ওয়ান অফ দ্য পাইওনিয়ার। 10 মিনিট তো আমরা টাকা দেন। অ্যাকচুয়াল ফ্যাক্টটা বুঝতেছি ওনার কথাটা। আমি কিন্তু 10 মিনিট স্পন্সরও করে নাই। আচ্ছা, আমি রিসার্চের সাথে ওনাদের যেটা গ্যাপ ছিল দেখেন, আমি চিন্তা করলাম আমি কি নিয়ে কাজ করব? আমি তো আইবিএ থেকে বের হই নাই। আমি কি করব? আমার মূল জায়গা হচ্ছে রিসার্চ। তাহলে রিসার্চকে মানুষ যেটা চিন্তা করে একাডেমিক বাইরে কেউ চিন্তা করতে পারে। রিসার্চ করবেন মানে আপনার ইউনিভার্সিটিতে কিছু চাকরি আছে, কিছু রিসার্চ ইনস্টিটিউশনে আপনার চাকরি আছে। এই তো। তো রিসার্চ একটা মাল্টিডিসিপ্লিনারি স্কিল, রিসার্চ একটা মাদার স্কিল। এটা যার থাকবে সে যেই সেক্টরে যাবে ওই সেক্টরে সে বুস্ট করবে। এই কনসেপ্টটা নাই আমাদের। এই গ্যাপটা আমাদের আছে। এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। আমি কি করলাম? এই গ্যাপটা ফাইন্ড আউট করে এটা নিয়ে আমি কাজ করা শুরু করে দিলাম। সুন্দর করে একটা নাম দিয়ে দিলাম রিসার্চ ফর অল, একটা মুভমেন্ট। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ মার্কেট নিয়ে নিছে। এখন আসেন এখানে কিছু কথা আছে না? উইন দ্য স্টেজ আপনারা পেয়ে গেছেন। অডিয়েন্সকে কিভাবে এনগেজ করতে হয় এটাও আপনারা জানেন। এখানে দেখেন একটা কথা আছে, স্পিচ ডিলাইট। স্পিচ ডিলাইটটা কি? স্পিচ ডিলাইট হইল আয়োজকরে খুশি করা। কি খাঁটি বাংলায়? স্পিচ ডিলাইট হইলো আয়োজককে খুশি করা, হোস্টদেরকে খুশি করা, অডিয়েন্সকে খুশি করা। তার কালচার নিয়ে আপনি একটা কথা বলেন, তার হেরিটেজ নিয়ে একটা কথা বলেন, ঢাকা ইউনিভার্সিটিতে বলছে, তাই না? তার রুট নিয়ে আপনি একটা কথা বলেন।
এআইটি তে গেছি প্রেজেন্টেশন দিতে। তো এআইটি তে বলে দিলাম যে পুরা এশিয়া মহাদেশের মধ্যে হ্যাঁ, রিসার্চকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন স্কলার তৈরি করার জন্য যে ইউনিভার্সিটিটা সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে সেটা হচ্ছে এআইটি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। রাখুক আর না রাখুক, বললে দোষ আছে? এটা কেউ রিসার্চ করে দেখছে? এত কেউ রিসার্চ করে দেখে না, কিন্তু আসলেই তারা কাজ করতেছে। এখন সবচেয়ে বেশি করছে কিনা এটা ম্যাটার অফ রিসার্চ। আপনি করে দেখেন, আমি বলে দিলাম, অসুবিধা কি? তো আমার স্পিচ রিলেটেড দ্বারা কি হলো, অডিয়েন্স কিন্তু আমার চলে আসছে। এখন আসেন, সবকিছু আপনি করলেন, তারপরেও হচ্ছে না। এর বাহিরে কিছু জিনিস আছে যেটা আল্লাহ পাক মানুষকে দেয়, এটা ভাই বোন আসে। লিডারশিপ আপনারা যদি পড়েন, কিছু লিডার আছে তারা ভাই বোন তৈরি হয়। কিছু ইনার্ট ক্যাপাসিটি আছে, এটা আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দিছে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার স্ট্রেংথটা কোন জায়গায়, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটাকে ফাইন্ড আউট করে যদি আপনি ড্রাইভ দেন, ওই জায়গায় আপনি বস হয়ে যাবেন। এখন আমার প্রতিটা প্রেজেন্টেশনে, আমার প্রতিটা পরীক্ষায়, প্রতিটা ইন্টারভিউতে যাওয়ার আগে আমি কিছু কাজ করি, যেহেতু আমার কেস, সেজন্য আমি বলতেছি। প্রথম হইল নফল নামাজ পড়া, পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাও। এখন এই কথাটার দলিল কি, দোয়া কেন চাও, এটা কি শিখাইছে, এবং আমি আজকে যেই প্রেজেন্টেশন আসছি এটার সাথে এটা রিলেভেন্টটা কি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, যাও ফেরাউন একটু গারতেরামি করতেছে, ওকে দাওয়াত দিয়ে আসো। এখন মুসা আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে জড়তা ছিল, যে ফেরাউন বড় অবাধ্য হয়ে গেছে, তুমি তাহলে দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো কণ্ঠের মধ্যে জড়তা আছে। আল্লাহ পাকের কাছে উনি পেশ করেন, তখন আল্লাহ পাক একটা দোয়া শিখাইলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অর্থটা দেখেন, আপনি প্রেজেন্টেশনে যেটা চাইতেছেন এটাই আল্লাহ শিখাইছেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আয় আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। কি বলতেছে? বক্ষকে প্রশস্ত করে দাও, মানে কি সাহস বাড়ায় দাও, হিম্মত বাড়ায় দাও। যত কথা, যত কাহিনী, মানুষের যত খুশি করা, সব তো সাহস বাড়ানোর জন্য, অডিয়েন্সকে নেওয়ার জন্য। তারপরে কথাটা কি বলছে? আমার মুখের জড়তা দূর করে দাও। দুইটা জিনিস চাইছে আল্লাহর কাছে। একটা হচ্ছে বক্ষ প্রশস্ত করে দাও, মিন্স আমার সাহস বাড়িয়ে দাও। আরেকটা জিনিস চাইছে, আমার মুখের জড়তা দূর করে দাও। এটাই তো চাইতেছি মাস্টার প্রেজেন্টার হওয়ার জন্য। এই জিনিসটা এটার মধ্যে আছে। আচ্ছা, আরেকটা হলো কিছু সদকা করা। ৫ টাকা হোক, ১০ টাকা হোক, যেকোনো একটা পার্টিকুলার ডিজায়ারকে টার্গেট করে আপনি সদকা করতে পারেন। এটা অ্যান্টিবায়োটিক থেকে দ্রুত কাজ করে। যেকোনো একটা টার্গেট আপনার দরকার, আপনি এটার জন্য সদকা করেন। আল্লাহ, আমি ১০ টাকা সদকা করেছি, এটা আমার দেও। আপনি চিন্তা করতে পারবেন না, মিরাকেলের মতো কাজ করবে, ম্যাজিকের মতো এটা কাজ করবে। আমি আমার কেসগুলো বলবো। ওকে, ফাইন। মোটামুটি আমাদের এখানে আসছে রেসপেক্টফুল ওয়ান টু, এগুলো বলা হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো মাস্টার প্রেজেন্টার প্রত্যেকে স্টাডি করে। আমরা দেখি ওনারা আইসার কথা বলে না। এখানে প্রেজেন্টেশন করতে গিয়ে আমি কালকে রাতে ৩টার সময় শুয়েছি, ফজরের পরে আর শুইনি। এই প্রেজেন্টেশনটা রেডি করা হয়নি। অথচ এই প্রেজেন্টেশনটা আমি মোর দেন 100 টাইমস দিছি এই টপিকের উপরে। কিন্তু আপনাদের উপযোগী কাস্টমাইজ করে নিয়ে আসার জন্য আমাকে এফর্টটা দিতে হয়েছে। ওকে, এখন আসেন একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে শেষ করব। প্রেজেন্টেশন শেষ করার জন্য এই যে প্রথমেই, আচ্ছা, একটা প্রেজেন্টেশন কখন সুন্দর হয়? যখন প্রেজেন্টেশন একটা প্রিপারেশন থাকে, প্রেজেন্টেশনের স্টার্টিংটা মেমোরেবল হয়, অডিয়েন্স কানেক্টেড হয়, আই কন্টাক্ট থাকে, তাই না? এই জিনিসগুলো যখন থাকবে, জেস্টার ঠিক থাকবে, পোস্টার ঠিক থাকবে, এই জিনিসগুলো থাকবে, তখন আমরা বলি যে একটা প্রেজেন্টেশনটা মাইন্ড ব্লোয়িং হয়েছে। প্রেজেন্টেশনটা মাইন্ড ব্লোয়িং হয়েছে, ওয়াও চমৎকার প্রেজেন্ট করছে। এই যে এটা হচ্ছে, আমি মনে করাই দেবো একটা মানুষকে আমি কি বলছি, রিক্যাপিং প্রেজেন্টেশন। এই যে আমি বারবার বলছিলাম আপনাদের স্লাইডের মধ্যে না সামারি না, আপনারা ২টা স্লাইড দেখাই গেছেন, অনেক ইনফরমেশন কি আছে এখানে। এটা একদম পুরো 30 মিনিটস প্রেজেন্টেশন করলেও কনক্লুশন, কনক্লুশন কি, হোয়াট ইজ কনক্লুশন? কনক্লুশন দিয়ে পেহা দেওয়ার মানে না। আপনি রিক্যাপ করে দেন, আপনি এই প্রেজেন্টেশনে কি কি বলছেন, কি কি পয়েন্ট ছিল, এই পয়েন্টগুলোর নামগুলো বলেন, কোর ফাইন্ডিংসটা কি ছিল, এটা আপনি বলে দেন। তারপর আছে কল টু অ্যাকশন। মানুষকে কল টু অ্যাকশন হলো মানুষের মাথার মধ্যে নিজেকে ধরাই দেয়, এটা আমার ভাষায়। আর বইয়ের ভাষায় কি বলে, কল টু অ্যাকশন হলো মানুষকে একটা কাজ দিয়ে দেওয়া।